সবাইকে আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে ক্যারিয়ার এর পক্ষ থেকে অনেক বেশি স্বাগত জানিয়ে আমি আজকে ক্লাসটা শুরু করব। একেবারে ক্লাস শুরু করার প্রথমে জেনে নিব যে আপনারা ঠিকঠাক আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাবেন যে আমাকে দেখা যাচ্ছেন কিনা এবং শোনা যাচ্ছে কিনা। আমার সাথে যারা যুক্ত আছেন তারা কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন আমাকে। জি স্যার, দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে, স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। যাক আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের সবকিছু ওকে আছে, আমরা ক্লাসটা শুরু করতে পারি। আজকে আমাদের ক্লাসটা করাবো হচ্ছে আমরা এই যে আমাদের 51তম বিসিএস এর যে আমরা একটা ব্যাচ চালু করব। 51তম বিসিএস যারা দিবেন তাদের সুবিধার্থে একটা ব্যাচ চালু করব রিসেন্টলি আর কি, তাড়াতাড়ি চালু করব। তো সেই বিসিএস এ আমরা ম্যাথগুলা কিভাবে করাবো, আমাদের বিভিন্ন ক্লাসগুলো আমাদের কিভাবে হবে, আপনাদের নিয়ে আমাদেরকে আমাদের প্ল্যান কি, যারা ভর্তি হবে সেই সব স্টুডেন্টদের নিয়ে আমাদের প্ল্যান কি, সেই সমস্ত প্ল্যান শেয়ার করতে করতে আমি কিছু অঙ্কের কিছু ট্রিক্স টিপস দেখাই দিব। কিভাবে অঙ্কগুলো করলে একটু সহজ হয়, কিভাবে অঙ্কগুলো করলে একটু তাড়াতাড়ি পরীক্ষার হলে করা যায়। তো এই সমস্ত জিনিস আমি দেখাতে দেখাতে কিছু কথা বলতে থাকবো আজকে, যে কারণে আমরা এখানে আসছি। এবং আমাদের আজকে ক্লাসটা হচ্ছে কি, ম্যাথের ফাউন্ডেশন ক্লাস। ঠিক আছে, বোঝা গেল মোটামুটি আজকে আমাদের ক্লাসটা কি নিয়ে হতে যাচ্ছে। আচ্ছা, আজকে আমাদের হচ্ছে এই যে 51তম বিসিএস এর যে ম্যাথ ফাউন্ডেশন ক্লাস, সেইটা নিয়ে আমি চলে এসেছি আপনাদের সাথে। আজকে 2টা ঘন্টা সময় কাটাবো আমরা, আজকে 2টা ঘন্টা গল্প করবো, ক্লাস নিব। আমি সবাইকে আমার পক্ষ থেকে সবাইকে সালাম জানাচ্ছি, আমি নাহিদ স্যার। সবাই কেমন আছেন এবার জানান একটু, যারা যারা যুক্ত আছেন সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন কিনা, এবং যারা যুক্ত আছেন তারা একটু আমাকে জানাবেন কে কোথা থেকে যুক্ত আছেন, কে কোন জায়গা থেকে যুক্ত আছেন। এবং ফ্রেন্ডের সাথে ক্লাসটা শেয়ার করে দিবেন যাতে ফ্রেন্ডরাও দেখে উপকৃত হতে পারে, তারা আমাদের প্ল্যান সম্পর্কে জানতে পারে যে আমরা কি নিয়ে কিভাবে কি ক্লাস করাবো, বা আমাদের স্টুডেন্টদের নিয়ে আমাদের প্ল্যান কি, যাতে সবাই জানতে পারে। এর জন্য ক্লাসটা শেয়ার করে দিবেন এবং আমাকে জানাবেন কে কোথা থেকে যুক্ত আছেন। আপনারা আমার সাথে ভয়েসেও কথা বলতে পারেন, যারা ভয়েসে একটু আনইজি ফিল করবেন তারা নিজেরা মেসেজ মানে কমেন্ট করতে পারেন, আমি কমেন্টগুলো নিয়মিত চেক দিব। হ্যাঁ, আমাকে একটু জানান কে কোথা থেকে যুক্ত আছেন, আসসালামু জানাবেন আলাইকুম। কোথা থেকে যুক্ত আছেন। কমেন্ট করতে পারেন, ভয়েস দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি কমেন্ট ভয়েসে তো আমি যে মানে ইন্টারাকশন করবোই, প্লাস কমেন্টগুলো আমি রেগুলার পড়বো, নিয়মিত পড়বো। আচ্ছা। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুল ইসলাম। হ্যাঁ, আহ, গ্রামের বাড়ি পাবনা, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়। যাক আলহামদুলিল্লাহ, আমাদের সাথে এক ভাই যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আর এক ভাই কমেন্ট করেছেন, জুয়েল হোসেন, উনি যুক্ত আছেন ঢাকা থেকে। এরকম অনেক জায়গা থেকে আমরা যুক্ত হয়েছি। ইনশাআল্লাহ আমাদের ক্লাসটা আজকে, আরো একটা কমেন্ট এসেছে আমাদের কাছে, আর যুক্ত আছেন পঞ্চগড় থেকে যুক্ত আছেন আমাদের সাথে। তো আমরা দেখতে পারি মোটামুটি সারা বাংলাদেশ থেকে আমাদের সাথে যুক্ত আছেন। ঠিক আছে, তো আজকে আমাদের ক্লাসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে, খুবই ভালো হবে ক্লাসটা। আজকে ম্যাথের কিছু সুন্দর সুন্দর জিনিস আমরা দেখব। একেবারে সুন্দর সুন্দর জিনিস দেখার আগে একেবারে আমি ম্যাথ নিয়ে কিছু শুরুতে কিছু আলোচনা করতে চাই, একেবারে শুরুতে একটা বেসিক আলোচনা করতে চাই। ঠিক আছে, যে ম্যাথটা আমাদের জন্য ইম্পর্টেন্ট কেন, এই ম্যাথ জিনিসটা আমাদের জন্য চাকরি পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, এটা আসলে কেন, এটা একটু জানি আগে। হ্যাঁ, একেবারে দেখেন, আমাদের যদি বিসিএস এর যদি আমরা সিলেবাসটা লক্ষ্য করি, বিসিএস একটা মার্কস ডিস্ট্রিবিউশনটা লক্ষ্য করি, বিসিএস সিলেবাস বলতে পারি, অথবা মনে করেন যে আমাদের যে মার্কস ডিস্ট্রিবিউশনটা আছে, সেটা যদি আমরা একটু খেয়াল করি, তাহলে আমরা কি দেখতে পারবো আমাদের। মনে করেন যে আমরা যদি বাংলা দেখি, বাংলায় কত আছে বলেন তো কেউ, বাংলায় কত আছে? আচ্ছা, আমি বাংলা ইংলিশ আলাদা আলাদা করে না দেখাই, আমাদের তো যেহেতু আজকে ম্যাথ ক্লাসটা, আমাদের যদি ম্যাথ দেখি, ম্যাথের সাথে আর একটা জিনিস আছে, প্লাস মেন্টাল অ্যাবিলিটি, তাই না? মেন্টাল অ্যাবিলিটি, ম্যাথ প্লাস মেন্টাল অ্যাবিলিটি, এই দুটো সাবজেক্ট আমাদের কত মার্কস কেউ জানেন? কত মার্কস কেউ জানেন? ম্যাথ প্লাস মেন্টাল অ্যাবিলিটি, আমাদের ম্যাথ কিন্তু আগে 15 ছিল, মেন্টাল অ্যাবিলিটি আগে 15 ছিল, কিন্তু রিসেন্ট যে সংশোধনটা হয়েছে তাতে আমাদের ম্যাথ করছে 20 এবং মেন্টাল অ্যাবিলিটি করছে 15, অ্যাবাউট 35 মার্কস। অ্যাবাউট 35 মার্কস, 200 মার্কসের মধ্যে যদি 35 মার্কস আমাদের ম্যাথ এবং মেন্টালে থাকে, সেটা আসলে পার্সেন্টেজে কনভার্ট করলে কি হয়, অ্যাবাউট 17.5% মার্কস কিন্তু আমাদের এখানে। ঠিক আছে, এবং এগুলা বাদে আছে বাকি, বাকি আমাদের 165 মার্কস।
ওকে, ফাইন। তো কথা হচ্ছে, দেখেন এই যে 165 মার্কস, এই 165 মার্কস কিন্তু ইংলিশে, যেখানে ইংলিশে আছে হচ্ছে, যার মধ্যে আমি একটু ইংলিশটা আলাদা করব, ইংলিশটা একটু আলাদা করে দেবো, এটারও কারণ আছে, আমি বুঝিয়ে দিব ইংলিশটা আমি কেন আলাদা করলাম। ইংলিশে কিন্তু আছে 35 মার্কস, ঠিক আছে? ইংলিশ আছে 35 মার্কস। তো এই বাদে বাকি আছে কি? বাকি তাহলে কত মার্কস থাকে একটু বলেন? 35 আর 35 70, তাহলে বাকি থাকে 130 মার্কস। হুম। দেখেন, আমি ইংলিশটা আলাদা কেন করলাম এবং এই ম্যাথ জিনিসটা কেন আলাদা করলাম, ঠিক আছে? এটা একটু আমি এবার বুঝাই। দেখেন, বাংলাদেশে যত ছাত্রছাত্রীরা আছে, আমরা কিন্তু মনে করেন যে মোর দ্যান 85% স্টুডেন্ট কিন্তু ইংলিশে দুর্বল। 85% উইক আছে কিসে? ইংলিশে। কেন উইক? কারণ আমাদের মাতৃভাষা বাংলা, আমরা ছোটবেলা থেকে বাংলায় শিখে আসছি। তো যখন আমরা 6-7-এ উঠে যখন ইংলিশ গ্রামারটা শুরু করি, গ্রামার পড়াটা শুরু করি, বা 2-3-তে যখন গ্রামার পড়া শুরু করি, তখন আমাদের কাছে এটা স্বভাবতই কঠিন লাগে, ঠিক আছে? কিন্তু দেখেন, বাংলা কিন্তু ব্যাকরণের অনেক জিনিস না জেনেও কিন্তু আমরা পারি, কিন্তু ইংলিশ যেহেতু আমাদের মাতৃভাষা না, ইংলিশে আমরা সচরাচর কথা বলি না, সেক্ষেত্রে আমাদের কাছে গ্রামারগুলো খুবই কঠিন লাগে। তো আমি বললাম যে ইংলিশে অ্যাবাউট 85% স্টুডেন্ট ইংলিশে দুর্বল, ঠিক আছে? তো আমার ইংলিশটা আজকে ক্লাসটা ইংলিশে আমি ফোকাস দিব না, আমি ফোকাস দেবো এখানে। দেখেন, এই ম্যাথ জিনিসটাই হচ্ছে অ্যাবাউট 90% স্টুডেন্টই উইক। অ্যাবাউট 90% স্টুডেন্টই আমাদের ম্যাথে উইক আছে। 90% স্টুডেন্ট আমাদের ম্যাথে উইক, ঠিক কিনা? কেউ কি দ্বিমত আছেন কিনা আমার সাথে? যদি দ্বিমত থাকেন ওটা জানাবেন। যদি কেউ দ্বিমত থাকেন তাহলে ওটা জানাবেন। আমি বলেছি যে আমাদের ইংলিশে অ্যাবাউট 85% স্টুডেন্ট উইক থাকে, এবং আমাদের ম্যাথে হচ্ছে প্রায় 90% স্টুডেন্টই উইক থাকে। কেউ দ্বিমত থাকে কিনা সেটা জানাবেন। কারো দ্বিমত আছে কিনা কোনো কিছু নিয়ে? এই কয়েকটা ইনফরমেশন যে আমি দিলাম, কারো কোনো দ্বিমত আছে কিনা আমার সাথে? একটু ইন্টারাকশন করবেন, ভালো লাগবে ক্লাসটা করতে ইনশাল্লাহ, হ্যাঁ। আমারও ক্লাস করাইতেও ভালো লাগবে, আপনাদের ক্লাস করতেও ভালো লাগবে। আচ্ছা, আরেক ভাই কমেন্ট করেছেন, সাকিব আল হাসান জিহাদ। উনি আছেন রাজশাহী ইউনিভার্সিটি থেকে। আপনারা যারা যুক্ত আছেন, যারা আমার ক্লাসটা দেখছেন, একটু কষ্ট করে শেয়ার করে দিবেন, যাতে আপনাদের ফ্রেন্ডরা দেখতে পারে, হ্যাঁ। ফ্রেন্ডরা যাতে ক্লাসটা দেখে একটু উপকৃত হতে পারে, তো ফ্রেন্ডের উপকার করার জন্য হলেও ক্লাসটা শেয়ার করে দিবেন। আচ্ছা, যেটা বলছিলাম, কারো কোনো দ্বিমত আছে কিনা আমার এই কথাগুলো নিয়ে? তো এই ব্যাপারে যদি আমরা কথা বলি, এখন দেখেন, আমরা যদি এই যে যে 90% স্টুডেন্ট উইক, এই যে যে 35টা মার্কস আমাদের আছে বিসিএস এ, 35টা মার্কস আমাদের থাকবে ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটি থেকে। তো আমরা যদি নিজেদের বেসিকটা ক্লিয়ার করে সুন্দর একটা, মানে একটা কোর্সে ভর্তি হয়ে, বা সুন্দর একজন বা এক্সপার্ট একজন ইনস্ট্রাক্টরের আন্ডারে এসে যদি আপনি এই 35টা মার্কস নিজের আয়ত্তে কোনোভাবে আনতে পারেন, নিজের আয়ত্তে কোনোভাবে নিয়ে আসতে পারেন, ম্যাথে যদি একটু এক্সপার্ট হয়ে যাইতে পারেন, তাহলে আপনি কত পার্সেন্টের মধ্যে চলে আসবেন? আমি যেহেতু বলছি 90% স্টুডেন্ট উইক, আপনি কিন্তু টপ 10%-এ চলে আসবেন। আসবেন কিনা? টপ 10%-এ চলে আসবেন কিনা? দেখেন একটা জিনিস, আমাদের বিসিএস এ কত পরীক্ষা দেয়? বিসিএস এক্সামিনি কত থাকে একটু বলতে পারবেন? বিসিএস এক্সামিনি কত থাকে? বিসিএস পার্টিসিপেন্ট যদি আমরা বলি, তাহলে কত থাকে? মনে করেন অ্যাবাউট যে একবার অ্যাপ্লাই করছিল প্রায় 4 লাখ, মানে অন অ্যান এভারেজ 2 থেকে 2.5 লাখ আমাদের অ্যাপ্লাই করেই। তো 2.5 লাখ যদি অ্যাপ্লাই করে, দেখেন যদি 2.5 লাখ, 2.5 লাখ যদি মনে করেন যে পরীক্ষা দেয়, এই 2.5 লাখের 10% কত? আমি বলছি যে 90% স্টুডেন্ট উইক। এবং বলছি যে যদি আপনি ভালো একটা কোর্সে ভর্তি হয়ে ভালো একজন ইনস্ট্রাক্টরের আন্ডারে থেকে যদি এই 35 মার্কসটা কভার করে ফেলতে পারেন, বা ইং অঙ্কে একটু নিজের বেসিকটা ভালো করে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনি এই 90%-এর উপরে চলে যাবেন। আর এই 90%-এর উপরে চলে যাওয়া মানে কি? আপনি টপ 10%-এ চলে আসবেন। তো টপ 10% হলে কত? টপ 10% হলে কত? এই 2.5 লাখের 10% যদি আমি করি, তাহলে অ্যাবাউট মনে করেন যে 25,000 স্টুডেন্ট কিন্তু আসে, ঠিক আছে? আপনি কিন্তু এই প্রথম 25,000-এর মধ্যে চলে আসতে পারবেন। এখন কথা হচ্ছে, আমি ইংলিশ আর ম্যাথটা আলাদা করেছিলাম কেন? দেখেন, ইংলিশ আর ম্যাথটা আমরা আলাদা করেছিলাম, এবং এদের বাকি যে 130 মার্কস আছে, এই 130 মার্কস আপনি নিজে নিজে স্টাডি করেই ভালো করতে পারবেন। ওকে, আপনি সাধারণ জ্ঞানে দুর্বল, আপনি 2 মাস সময় দেন সাধারণ জ্ঞানে, সবকিছু ওকে। আপনি বাংলায় দুর্বল, বাংলায় 2 মাস সময় দেন, সুন্দর করে একটু বোঝার চেষ্টা করেন, আপনি পেরে যাবেন বাংলাও। কিন্তু এই ম্যাথ জিনিসটা এবং ইংলিশ জিনিসটা কিন্তু এটা আসলে
নিজে নিজে খুব বেশি পারা যায় না, নিজে নিজে খুব বেশি যারা দুর্বল একটু তারা নিজে নিজে খুব বেশি ডেভেলপ করতে পারি না আমরা, যে কারণে আমাদের স্ট্রংলি এই দুটো জিনিস ফোকাস দিতে হবে। আর আমি ইংলিশ আর অঙ্ক জিনিসটাকে আলাদা করছি কেন, এটা আর একটা কারণ আছে, সেটা হচ্ছে যে এই দুটো জিনিসটা নিজে নিজে ডেভেলপ করতে পারবেন না খুব বেশি, অবশ্যই ভালো একজন ইনস্ট্রাক্টরের সাহায্য নেওয়া লাগবে। প্লাস আর একটা কথা হচ্ছে যেটা বলছিলাম, এই যে এখানে অ্যাবাউট 90% স্টুডেন্ট উইক এবং এখানে অ্যাবাউট 80% স্টুডেন্ট উইক। তো এখানে ইংলিশ এবং অঙ্ক নিয়ে যে বেসিক ধারণাটা সেটা হচ্ছে যে আপনি যদি বর্তমান কম্পিটিশনের যে বাজার, চাকরির বাজার যে কম্পিটিটিভ, সেই কম্পিটিটিভ বাজারে যদি আপনি একটা চাকরি নিতে চান, আপনাকে অবশ্যই ইংলিশ অথবা ম্যাথ, এই দুটার একটা জিনিসে এক্সট্রাঅর্ডিনারি হওয়া লাগবেই। একটা একটা জিনিসে এক্সট্রাঅর্ডিনারি হওয়া লাগবেই, ইংলিশ এবং ম্যাথ। আমি বলবো, আমি সবসময় ইংলিশ এবং ম্যাথে একটু জোর দিই, ঠিক আছে? কারণ এই দুটা জিনিস হচ্ছে যে কোনো চাকরি পরীক্ষার একটা টার্নিং পয়েন্ট, হ্যাঁ। যে কোনো জিনিসের, যে কোনো চাকরি পরীক্ষায় একটা টার্নিং পয়েন্টের মতো কাজ করে, একটা টার্নিং ফ্যাক্টরের মতো কাজ করে, ঠিক আছে? এই দুইটা জিনিস, এই দুইটা জিনিসের মধ্যে একটা জিনিস অবশ্যই অবশ্যই আমাদের এক্সট্রাঅর্ডিনারি হতে হবে। তো একটা এক্সট্রাঅর্ডিনারি হতে হতে হবে, এখানে যদি আমরা বলি একটাতে এক্সট্রাঅর্ডিনারি হতে হবে, এক্সট্রা অর্ডিনারি হতে হবে। ওকে, জায়গা কম ছিল, লেখাটা ঠিক হয় নাই, সেটা মুছে দিই। আমি বোঝাবো এক্সট্রা অর্ডিনারি জিনিসটা কি আর এই জিনিসটা কি। আর একটাতে হতে হবে কি, অন্যটাতে, অন্যটাতে কিন্তু উইক হলে হবে না, হ্যাঁ, অন্যটাতে এভারেজ হতে হবে। এভারেজ মানে কি, যারা এক্সট্রা অর্ডিনারি তারা যদি মনে করেন যে 20-এর মধ্যে 15 পায়, আপনাকে মিনিমাম 12-13 পেতে হবে। হুম। এই দুটো জিনিসের যদি, এই দুটো জিনিস আমি যেটা বললাম, একটাতে এক্সট্রাঅর্ডিনারি হতে হবে, একটাতে, অন্যটাতে এভারেজ হতে হবে। যদি এটাকেও ইনশিওর করতে পারেন, তার জন্য চাকরিটা পাওয়া ইজি হয়ে যাবে। কিন্তু যদি কারোর জন্য এটা হয় যে আপনি ইংলিশেও দুর্বল, অঙ্কেও দুর্বল, তাহলে কিন্তু বর্তমান যে চাকরির কম্পিটিশন, সেই কম্পিটিশনে চাকরিটা পাওয়া কিন্তু খুবই কষ্ট হয়ে যাবে, ঠিক আছে? যে কোনো পরীক্ষায় এখন কিন্তু হিউজ কম্পিটিশন হয়, ঠিক আছে? যে কোনো পরীক্ষায় এখন হিউজ কম্পিটিশন হয়, হ্যাঁ। যে কারণে আমাদের অবশ্যই ইংলিশ এবং অঙ্কের মধ্যে যে কোনো একটাতে এক্সট্রাঅর্ডিনারি হতে হবে, আর একটাতে এভারেজ থাকতে হবে। তাহলে ইনশাল্লাহ আমরা ভালো কোনো চাকরি ইনশাল্লাহ পেয়ে দিতে পারবো। আর এই যে যে বাকি 130 মার্কস বললাম, এই 130 মার্কস একটু এফোর্ট দিলেই আপনি এক্সপার্ট হয়ে যেতে পারবেন। তো মোটামুটি একেবারে বেসিক জিনিসটা কি ক্লিয়ার কিনা, যে আমি অঙ্ক এবং ইংলিশ নিয়ে যে কি বোঝাতে চাচ্ছি, এটাই ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার থাকে, যদি কারো ক্লিয়ার না হয়, তাহলে একটু কমেন্ট করেন বা আমাকে ভয়েস দেন, আমি ইনশাল্লাহ আবার বুঝিয়ে দিব। আর যদি ক্লিয়ার থাকেন তাহলে আমি চলে যাব আমরা ম্যাথগুলো আমরা কিভাবে করব, কোন ট্রিক্সে করব, ম্যাথের বেসিকটা আমরা কিভাবে ক্লিয়ার করব। আমি বারবার একটা কথা বলছি যে ম্যাথের বেসিকটা যদি ক্লিয়ার করতে পারেন, তাহলে কিন্তু এই যে এগিয়ে যাবেন, 90% উইক স্টুডেন্ট থেকে আপনি এগিয়ে যাবেন। এই ম্যাথের বেসিকটা আমরা কিভাবে ক্লিয়ার করব, সেই জিনিসগুলো আমি আজকে দেখাবো। তো কারো যদি এই প্রাথমিক যে আলোচনাটা করলাম, যদি কারো কোনো কনফিউশন না থাকে, তাহলে আমরা ম্যাথে চলে যাব। আর যদি কারো কোনো কনফিউশন থাকে, তাহলে একটু ভয়েস দিবেন অথবা একটু কমেন্ট করে আমাকে জানান, আমি একটু খেয়াল করি যে কারো কোনো সমস্যা আছে কিনা, কারো কোনো ব্যাপারটা বুঝতে একটু কনফিউশন আছে কিনা। আমি কমেন্ট পড়ার জন্য বসে আছি, যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে একটু কমেন্ট করে জানান, আমি ইনশাল্লাহ কমেন্ট আমাদের কনফিউশনটা ক্লিয়ার করে দিয়ে যাব, হ্যাঁ। কারো যদি কোনো সমস্যা নাই, বুঝেছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আমাদের কিছু ম্যাথ দেখবো আমরা, ঠিক আছে? যেহেতু আজকে আমাদের ফাউন্ডেশন ক্লাস, আমরা কোনো মানে কোনো একটা সিঙ্গেল টপিক থেকে আমরা কোনো ক্লাস নিব না। আজকে আমরা সমস্ত কিছু ম্যাথ, অনেকগুলো টপিক থেকে অনেকগুলো ম্যাথ করানোর মাধ্যমে ট্রাই করব যে কিভাবে আসলে ম্যাথগুলো করতে হয়। ম্যাথের ভিতরে বিভিন্ন কাহিনী থাকে, একটা ম্যাথ 2-3 ভাবে করা যায়। তো কোন ভাবে করলে আপনাদের সহজ হবে এবং আপনি এই 2-3 ভাবে আসলে কিভাবে করবেন, এগুলো আমি দেখাবো আজকে। তো চলেন আমরা শুরু করি। আমরা শুরু করব লসাগু গসাগু দিয়ে, শুরু করব আমরা লসাগু গসাগু দিয়ে। তো আমরা কি জানি কিনা যে লসাগু এবং গসাগু জিনিসটা কি, এটা জানি কিনা, আগে সেটা দিয়ে শুরু করি। লসাগু এবং গসাগু জিনিসটা কি, এটা জানি কিনা? লসাগু গসাগু জিনিসটা কি, এটা জানি কিনা? কেউ জানলে একটু এক ভয়েস দিই। হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক আর গরিষ্ঠ সাধারণ গুণিতক। গরিষ্ঠ সাধারণ গুণিতক, গুণিতক নাকি এটা? এটা গুণিতক না, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, ঠিক আছে?
এটা হচ্ছে লঘিষ্ঠ গরিষ্ঠ। সাধারণ গুণনীয়ক আর হ্যাঁ, গরিষ্ঠ সাধারণ গুণিতক। না না না, উল্টে গেছে আপনারও। হ্যাঁ, আপনারও উল্টে গেছে, কিন্তু এটা হচ্ছে লঘিষ্ঠ গরিষ্ঠ। গরিষ্ঠ সাধারণ সাধারণ গুণনীয়ক। গুণিতক আর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুড, এই যে এটা ঠিক আছে। হ্যাঁ, একটু খাবার একটু ঘোলাই গেছে, অনেকদিন পড়া হয় না তো এই জন্য হয়তো বা, হ্যাঁ, বা অনেকদিন দেখা হয় না জিনিসটা এর জন্য। তো আমাদের গসাগুর পূর্ণরূপ যদি আমি বলি, তাহলে আমরা কি বলবো? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। হ্যাঁ, আর লসাগুটা কি বললেন? লঘিষ্ঠ সাধারণ লঘিষ্ঠ গুণিতক। সাধারণ সাধারণ গুণিতক। তো আমার ক্লাস যারা আগে পরে করেছেন তারা কিন্তু এই জিনিসটা খুব সুন্দর করে বুঝছেন মনে হয়, নাকি? আমার ক্লাস আগে কেউ করেছেন এরকম কেউ আছেন এখানে? আমার ক্লাস আগে করেছেন এরকম কেউ আছেন এখানে? আচ্ছা, আচ্ছা, আমার ক্লাস আগে যারা করেছেন তারা এই গুণনীয়ক এবং গুণিতক প্রাইমারি জিনিস, ক্লাস করছিলাম। হ্যাঁ, এই গুণনীয়ক এবং গুণিতক জিনিসটা আমি খুব সুন্দর করে বুঝিয়েছিলাম কিনা? গুণনীয়ক এবং গুণিতক জিনিসটা আমি খুব সুন্দর করে বুঝিয়েছিলাম কিনা, বলেন তো? এই ক্লাসটা যারা করেছিলেন, লসাগু গসাগু ক্লাসটা। দেখেন, আমরা হয় কি, অনেকে শুধু জানি যে গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ও আচ্ছা, গরিষ্ঠ মানে কি? এই গরিষ্ঠ মানে কি? গরিষ্ঠ মানে কি, কে বলতে পারবো? বড়। সবচেয়ে বড়। সবচেয়ে বড়, শুধু বড় বললে হবে না, কি বড়? সবচেয়ে বড়। এটা অনেকে বলে যে শুধু বড় বলে, কিন্তু সব শুধু বড় বললে হবে না, আমাদের বলতে হবে এরা হাতের লেখা মানে একটু খারাপ হয়ে যাচ্ছে, তো আমরা এখানে একটু আলাদা করে লিখি, সুন্দর করে লেখার চেষ্টা করি। এটা মনে হচ্ছে সবচেয়ে বড়। তাহলে লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ মানে কি? সবচেয়ে ছোট। সবচেয়ে ছোট। সবচেয়ে ছোট। শুধু ছোট বা শুধু বড় বললে হবে না, এটা হচ্ছে সবচেয়ে ছোট। এখন বলেন গুণনীয়ক এবং গুণিতক কি, এটা কি কোনো ধারণা আছে কিনা? গুণনীয়ক এবং গুণিতক জিনিসটা কি? গুণনীয়ক দ্বারা গুণ মানে গুণ করা হয় বা আর হচ্ছে গুণিতক হচ্ছে যাকে সরি ভাগ করা হয় হবে। আচ্ছা, ঠিক আছে। গুণনীয়ক হচ্ছে কি, যে সমস্ত সংখ্যা দ্বারা একটা পার্টিকুলার সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য করা যায়, তাই তো, তাকে আমরা গুণনীয়ক বলবো। ফর এক্সাম্পল, মনে করেন যে 12কে যদি আমরা বলি 12, এই 12 সংখ্যাকে কোন কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় বলুন তো? নিঃশেষে বিভাজ্য মানে কি, এমনভাবে ভাগ করতে হবে কোনো ভাগশেষ থাকবে না। তো 12কে কোন কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়, কেউ বলতে পারবেন? 12কে কোন এক কোন দুই সংখ্যা? এটা তিন চার ছয় এক কথায় নামটা বললেই হবে। হ্যাঁ, এটা আমি পরে আসতেছি, গুণিতকে পরে আসতেছি। হ্যাঁ, 12কে কোন কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় এটা আগে বলেন। এক দুই তিন চার ছয়। এক দিয়ে করা যায় না? এক দিয়ে করা যায়, দুই দিয়ে করা যায়, ঠিক আছে কিনা? আমরা কিন্তু দুই দিয়ে করতে পারবো। তারপর কত দিয়ে করতে পারবো? তিন দিয়ে করতে পারবো। আমরা চার দিয়ে করতে পারবো, নিঃশেষে বিভাজ্য 4 দিয়ে করতে পারবো। ওকে, তারপর কত দিয়ে করতে পারবো? 6 দিয়ে করতে পারবো, 12 দিয়ে করতে পারবো।
আমাকে একটু সময় দিবেন, একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমি আচ্ছা, আমার একটু সমস্যা হচ্ছিল, এর জন্য একটু স্কিপ করে ফেললাম। যে জিনিসটা বলছিলাম, 12কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য করতে পারি? যেমন 1 দিয়ে করতে পারি, 2 দিয়ে করতে পারি, 3 দিয়ে করতে পারি, 4 দিয়ে করতে পারি, 6 দিয়ে করতে পারি, 12 দিয়ে করতে পারি। কিভাবে করতে পারি দেখেন, এই যে 12কে যদি আমি 1 দিয়ে ভাগ দিই, 12কে যদি আমি 1 দিয়ে ভাগ দিই, মানে ফলে তুমি 1 দিয়ে ভাগ দিলাম, কয়বার যাবে? 12 বার যাবে, ঠিক আছে কিনা? তাহলে 12 12, কোনো ভাগশেষ কি থাকে? 12 থেকে যদি 12 বাদ দিই আমরা, কোনো ভাগশেষ থাকে? কোনো ভাগশেষ থাকে না। যদি 12কে আমরা 2 দিয়ে ভাগ দিই, এই দেখেন 12কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই, কয়বার যাবে তাহলে? 6 বার যাবে। তাহলে 6 দুগুণী কত হয়? 12 হয়। তাহলে কোনো নিঃশেষে বিভাজ্য হয়ে যাচ্ছে, কোনো ভাগশেষ থাকবে না। নিঃশেষে বিভাজ্য মানে হচ্ছে এই যে যে কোনো ভাগশেষ জিরো থাকবে, কোনো ভাগশেষ থাকবে না, এটাকে বলে নিঃশেষে বিভাজ্য। তাহলে কথা হচ্ছে গুণনীয়কের মানে হচ্ছে কি, যে একটা সংখ্যাকে কোন কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়, কোন কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়। তো আমরা দেখলাম যে 12কে আমরা কি করতে পারি, 1 2 3 4 6 12, এই কটা সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য করতে পারি। তাহলে আমরা কি বলতে পারি, যে 1 2 3 4 6 12, এই সংখ্যাগুলো 12 এর কি গুণনীয়ক নাকি গুণিতক? কোনটা হবে? বুঝতে পারছি কিনা দেখি, অ্যান্সার করি। গুণনীয়ক নাকি গুণিতক, কোনটা হবে? সবাই একটু অ্যান্সার করি। গুণনীয়ক। গুণনীয়ক। গুণনীয়ক হবে। তাহলে গুণনীয়ক ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার। ওকে, ফাইন। এবং তাহলে গুণিতক জিনিসটা কি? এবার গুণিতক জিনিসটা কি আসলে সেটা বলতে পারবো কিনা কেউ, দেখি বলেন তো। আমি একটা জিনিস আমার ক্লাসে শিখাই, প্রায় শিখাই দিই, যে গুণিতক মনে রাখার একটা সুন্দর টেকনিক শিখাই দিই। একটা মাত্র শব্দ বলি, সেটা দিয়ে অনেকে বোঝে যায়। যারা ক্লাস করছেন তারা একটু বলেন তো, মনে আছে কিনা যে গুণিতক জিনিসটা নাম- আসলে কি, আমরা কি দিয়ে মনে নামতা। রাখবো? গুণিতক মানে হচ্ছে কি? নামতা নামতা, স্যার। তাই না? নামতা শেখাচ্ছিলাম। গুণিতক মানে হচ্ছে নামতা। আমরা একের ঘরের নামতা পড়ছি, 2 এর ঘরের নামতা পড়ছি, ছোটবেলায় পড়ছি, 10-এর ঘরের, 11 ঘরের নামতা পড়ছি। তো মনে করেন যে এই নামটা দিয়ে আমরা মনে রাখবো যে নামতাটা হচ্ছে গুণিতক, নামটাটা হচ্ছে গুণিতক। তো আমরা যদি 12 ঘরের নামতা পড়ি, একটু পড়েন তো 12 ঘরের নামতা। 12 অক্ষে কত? 12 অক্ষে কত? 12 অক্ষে 12। 12 দুগুণী কত? 12 দুগুণী 24। 3 বারং কত? 3 বারং হচ্ছে 36, ঠিক আছে কিনা? নামতা লেখা হচ্ছে কিনা? 4 বারং কত? 4 বারং হচ্ছে 48। 5 বারং হচ্ছে 60। 6 বারং হচ্ছে 72। এরকম ডট 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 দিয়ে অনেক কিছু হতে পারে কিনা? অনেক কিছু হতে পারে কিনা? নামটা লেখা কি ঠিক ঠিক আছে আমার? অনেক কিছু হতে পারে কিনা? আচ্ছা, জি। তাহলে এই যে যে নামতা, এই নামতাগুলো হচ্ছে কোনো একটা পার্টিকুলার সংখ্যার গুণিতক। তাহলে 12 এর গুণিতককে কি বলতে পারবেন? 12 এর গুণিতক কি তাহলে? 12 এর গুণিতক হচ্ছে 12, 24, 36, 48, 60, 72। এগুলো হচ্ছে 12 এর গুণিতক। গুণনীয়ক এবং গুণিতকের বেসিক কনসেপ্টটা বুঝছি কিনা? সবাই বুঝছি? জি স্যার। আচ্ছা, তাহলে আমি যদি কোশ্চেন করি যে বলেন তো আসলে কোনটা লিমিটেড আর কোনটা আনলিমিটেড, তাহলে আমরা কি অ্যান্সার দিব? যে কোনটা সংখ্যা সীমিত এবং কোনটা সংখ্যা অসীম? তাহলে কি বলবো, গুণনীয়ক অসীম গুণনীয়ক নাকি? লিমিটেড আর গুণিতক আনলিমিটেড। আর গুণনীয়ক হচ্ছে গুণিতক হচ্ছে আনলিমিটেড, ঠিক আছে। তাহলে গুণনীয়ক শিখলাম, গুণিতক শিখলাম। এবার আমরা শিখবো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক জিনিসটা কি, আর লঘিষ্ঠ সাধারণ গুণিতকটা কি। আমরা এই 12-র সাথে আর একটা সংখ্যা নিই, 12-র সাথে আর একটা সংখ্যা নিই, 8। 8-এর গুণনীয়ক তাহলে কি কি হবে বলেন তো? 8কে কোন কোন সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায়? 1 2 4 8। 2 4 8।
তাই তো? 1 2 4 8, এরা হচ্ছে আটের গুণনীয়ক। আর আটের গুণিতক তাহলে কি হবে? আটের হাতের গুণিতক নামতা একদম 16 24 32 40। গুড। তাহলে আমরা 8 16 24, তারপর আছে কি 32, তারপর আছে 40, তারপর আছে 48, এগুলো ডট 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 আরো অনেক। এগুলো শেষ নাই, গুণিতকের কোনো শেষ নাই। আমরা জানি যে গুণিতকের কোনো শেষ নাই, গুণিতক হচ্ছে আনলিমিটেড, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে এই যে যে গরিষ্ঠ, আমরা প্রথমে গসাগুটা বের করব। গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। সেখানে আমরা দুইটা জিনিস শিখে ফেলছি অলরেডি। একটা হচ্ছে গুণনীয়ক জিনিসটা কি, এটা শিখে ফেলছি না? কারো কোনো কনফিউশন আছে? গুণনীয়ক জিনিসটা কি, এটা শিখে ফেলছি কিনা? ইনশাআল্লাহ কারো কোনো কনফিউশন কিন্তু ওখানে নাই। গরিষ্ঠ জিনিসটা কি, এই গরিষ্ঠ জিনিসটা কি বোঝায়, এটা শিখে ফেলছি কিনা? উম, গরিষ্ঠ জিনিসটা দিয়ে কি বোঝায় এটা শিখে ফেলছি কিনা? জি। এটাও শিখে ফেলছি। একটা জিনিস শিখি নাই, আমরা এখন পর্যন্ত আলোচনা করি নাই, সেটা হচ্ছে সাধারণ। এই সাধারণ জিনিসটা আসলে কি? সাধারণ জিনিসটা আসলে কি? সাধারণ জিনিসটা হচ্ছে, আমি যদি ইংলিশে বলি তাহলে আমরা কি বলতে পারি? সাধারণ মানে হচ্ছে কমন। যদি আমরা এটার ইংলিশ ওয়ার্ড মিনিং এ যাই, তাহলে সাধারণ জিনিসটা মানে হচ্ছে কমন। মানে দুইটা জিনিসের মধ্যে বা একাধিক মানুষের মধ্যে কমন আছে কোন জিনিসটা, ঠিক আছে? তাহলে আমরা দেখব, আমরা 8 এবং 12 এর গসাগুটা বের করব। 8 এবং 12 এর গসাগুটা বের করব, এই যে 12 এবং এই যে 8, এই দুটা গসাগুটা বের করব। তো আমরা কি জানি? গসাগু মানে হচ্ছে কি, দুইটা জিনিসের মধ্যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ মানে কি সবচেয়ে বড়। দেখেন তো, আমরা প্রথমে দেখবো যে এই 12 এবং 8-এর মধ্যে সাধারণ গুণনীয়ক কোনটা কোনটা আছে, মানে কমন আছে কোনটা কোনটা, একটু বলেন তো আমাকে। 12 এবং 8-এর মধ্যে কমন গুণনীয়ক আছে কোনটা কোনটা? 1 2 4। ওকে, একজন বলছেন 2 4, 2 4, আর কোনো আর কারো কোনো ইয়ে আছে? একজন বলছেন 2 আর 4, এখানেও 2 আর 4 আছে, এখানেও 2 আর 4 আছে। আর কোনোটা আছে? আর কোনোটা আছে কিনা? এক হুম, আর একটা আছে না, সেটা কোনটা? আর একটাও কিন্তু আছে আমাদের কমন, সেটা কোনটা? 1 এক 2 4। 1 2 4। 2 4 তাহলে আমাদের কমন হচ্ছে 1 2 4। এখন আমরা একটা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক শিখছিলাম, যে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক। তো আমার তিনটা জিনিস সাধারণ আছে এখানে, মানে তিনটা জিনিস আমরা দুইটার মধ্যেই পাইছি, সেটা হচ্ছে 1 2 এবং 4। তাহলে এই 1 2 এবং 4 এর মধ্যে আমি সবচেয়ে কোনটা নিব গুণনীয়ক গসাগু করার জন্য? সবচেয়ে কোনটা নিব? 4। সবচেয়ে কোনটা নিব? সবচেয়ে বড়টা নিব না সবচেয়ে ছোটটা নিব? বড়টা। গসাগু বড়টা নিব। তাহলে বলেন 1 2 এবং 4-এর মধ্যে বড় কে? 4। 1 2 4-এর মধ্যে বড় কে? 4। 4। তাহলে গসাগু কোনটা হবে? 4। তাহলে গসাগু কোনটা হবে? 4। 4। আমাকে একটু সময় দিবেন, একটু ঝামেলা হয়েছে, টেকনিক্যালি একটু প্রবলেম হয়ে গেছে, একটু সময় দিবেন আমাকে, হ্যাঁ?
আচ্ছা, এবার দেখতে পাচ্ছি কিনা স্ক্রিনটা? মাঝখানে মনে হয় একটু মিনিমাইজ হয়ে গেছিল, অন্য কোথাও চাপ লেগে মিনিমাইজ হয়ে গেছিল। এবার কি দেখতে পাচ্ছি আমরা? একটু জানান তো, কনফার্ম করেন তো আমাকে আমরা দেখতে পাচ্ছি কিনা। স্যার এখন দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। একটু একটু সমস্যা হয়ে গেছিল আমাদের, যে কারণে আমার একটু লেট হয়ে গেল। আচ্ছা, আমরা যেখানে আলোচনায় ছিলাম, মোটামুটি আমরা যে পর্যন্ত আলোচনা করছি সে পর্যন্ত সবার মনে আছে সবকিছু? আচ্ছা, যেটা বলছিলাম, আমরা যেখানে ছিলাম সেখানে একটু চলে যাই। আমাদের এখানে ছিল হচ্ছে কি ছিল, আমরা 8 এবং 12 নিয়ে কথা বলছিলাম। তো 8-এর গুণনীয়ক প্রথমে আমরা দেখছিলাম, সেটা হচ্ছে 1, 2, 4 ছিল, 8 ছিল, তাই তো? আমরা 12-এর গুণিতক দেখছি, 12-এর গুণনীয়ক দেখছিলাম, সেটা কি ছিল? 1, 2, 3, 4, 6, 12। 6 আর হচ্ছে 12। 6 আর 12, এই কটা জিনিস আমরা দেখছিলাম, তাই না? তো আমরা বলছিলাম যে এদের মধ্যে কমন গুলো আমরা খুঁজে বের করছিলাম। কমন গুলো কি কি ছিল? আমাদের ছিল, এখানে দেখেন, এখানেও 1 আছে, এখানেও 1 আছে। ওকে, ফাইন। এখানেও 2 আছে, এখানেও 2 আছে। এখানেও 4 আছে, এখানেও 4 আছে। আমাদের কাছে এই 3টা জিনিস কমন ছিল। কিন্তু আমরা গরিষ্ঠ সাধারণ গুণনে কি বলছিলাম? সবচেয়ে বড় যেটা কমন থাকবে সেটা। তাহলে এই 1, 2 এবং 4, এটা যেহেতু কমন আছে, এদের মধ্যে সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় কে? স্যার দেখেন, আমরা যদি লিখি যে 3টি কমন গুণনীয়ক ছিল, 3টি সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক, যার মধ্যে সবচেয়ে বড় কে? যার মধ্যে সবচেয়ে বড় কে? শুনতে পাচ্ছেন আমাকে? আপনারা শুনতে পেলে একটা অ্যান্সার দিবেন। যার মধ্যে সবচেয়ে বড় কে, আমি শুনতে, আপনারা যদি অ্যান্সার দেন তাহলে কিন্তু বুঝতে পারবো যে আসলে আপনারা চার। বুঝতেছেন, আমার আলোচনাগুলো ইফেক্টিভ হচ্ছে, এটা কিন্তু আমি বুঝতে পারবো। আর যদি কথা না বলেন তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আপনি আসলে বুঝতে পারতেছেন কিনা, তাহলে কিন্তু আমার আলোচনাগুলো সব মানে 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 ফেইল হয়ে যাব আমি, ঠিক আছে? সবচেয়ে বড় হচ্ছে কত বলেন তো? 4। তাহলে আমরা বলেছিলাম 4। গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক। তাহলে 4। 8 এবং 4-এর সাধারণ গুণনীয়ক কি হবে? 4। 8 এবং 12-এর সাধারণ গুণনীয়ক কি হবে? 4 8 এবং 12-এর গসাগু তাহলে কোনটা হবে? 4। 4 গসাগু হবে কত? গসাগু কিন্তু এই 4 হবে, ঠিক আছে কিনা? এখন আমরা একটু একটু পরীক্ষা করে দেখি 4 আমরা গসাগু কিভাবে বের করতাম। ভাগ প্রক্রিয়ায় গসাগু বের করতে পারতাম, মনে আছে? ভাগ প্রক্রিয়ায় গসাগু আমরা কিভাবে বের করতাম? এই ছোট সংখ্যাটা দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ দিতাম, তাই না? ছোট সংখ্যাটা দিয়ে বড় সংখ্যাটাকে আমরা ভাগ দিতাম। সেক্ষেত্রে আমরা কি যেত? একবার যেত। আট জি। বারোর মধ্যে মনে করেন যে একবার যায়। আমাকে লিখতে সমস্যা হচ্ছে আজকে, একটু সময় দিবেন। ওকে, 8 12-এর মধ্যে আমাদের কাছে একবার যায়। আমার ওখানটায় লেখা হচ্ছে না ঠিকঠাক। তাহলে আমরা কিভাবে ভাগ প্রক্রিয়া, কিভাবে গসাগু বের করে দেখি। আমরা একটু ছোট সংখ্যাটা দিয়ে আমরা বড় সংখ্যাটাকে ভাগ করতাম।
ভাগ করলে কি যেত, একবার যেত, তাই না? 8 12 এর মধ্যে একবার যায়, তাহলে কত হয়, 8 হয়। তাহলে এখানে ভাগশেষ কত থাকে, 4 থাকে। এবার আমরা কি করতাম, যেহেতু এই 8 দিয়ে আমরা নিঃশেষ বিভাজ্য করতে পারি নাই, সেজন্য কি করতাম, এই 8কে আমরা এই পাশে নিয়ে আসতাম, কিনা ভাগ প্রক্রিয়ায় গসাগু বের করার জন্য। এবং দেখা যাচ্ছে 4 কিন্তু 8-এর মধ্যে দুইবার যেত কিনা, 4 2 8 হতো কিনা, তাহলে 0। দেখেন 4 দিয়ে কিন্তু আমরা নিঃশেষে ভাগ করে ফেলতে পারছি। দ্যাট মিনস এবং এই 8 এবং এই 12-এর গসাগু কত হইতো, 4 হইতো। আমাদের এখানেও এই সিস্টেমেও গসাগু 4 হয়েছে কিনা, 4 হয়েছে কিনা। তাহলে গসাগুর পূর্ণরূপটা যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এটাই সবার কাছে ক্লিয়ার কিনা, কেন জিনিসটা হয়েছে? ওকে, সবার কাছে ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, জি স্যার। আমরা এবার গুণিতকের ব্যাপারটা একটু জি ক্লিয়ার স্যার। হবো। গুণিতক জিনিসটা আসলে কেমন? আমরা বলেছিলাম যে গুণিতক হচ্ছে নামতা, গুণিতক হচ্ছে কি, নামতা। তাহলে বলেন, আমরা 8-এর গুণিতক বের করছিলাম, 8-এর গুণিতক গুলো কি কি বের করছিলাম, 8-এর গুণিতক বের করছিলাম কি কি, 8, 8 2 16, 3 8 8 16 32 64। 5 8 40, এরকম আরো হাজার হাজার লাখ লাখ কোটি আছে। কারণ আমাদের লসাগুর সংখ্যা হচ্ছে আর কি, গুণিতকের সংখ্যা হচ্ছে আনলিমিটেড, আমরা সেটা শিখছি আগে। এবং 12-এর আমরা গুণিতক বের করছিলাম, 12-এর গুণিতক কি কি ছিল, 12-এর গুণিতক কি কি ছিল একটু বলি। 12 24 36 48 60। 12 24 36 48 60 এগুলা ছিল। এটা ছিল 12, তারপর ছিল 24, তারপর ছিল 36, তারপর ছিল 48, 36 ছিল, 48 ছিল, 60 ছিল, 72 ছিল, আরো ডটর অনেক কিছু ছিল। ঠিক আছে, আমরা খুব বেশি দেখবো না। আমরা এই কয়টা জিনিসের মধ্যে দেখবো কমন কোনটা কোনটা আছে। দেখেন তো কমন আছে কোনটা কোনটা, কমন আছে কোনটা কোনটা। আচ্ছা, এখানে আর একটা দিই, আর একটা দিলাম, আর একটা কমন পাবো। এখানে আর একটা দিই, 6 8 48টি। এখন বলেন আমার এদের মধ্যে কমন আছে কোনটা কোনটা। দেখেন কমন আছে একটা জিনিস, এই এখানেও 24 আছে, 24 48। 24 আছে কমন, এখানেও 48 আছে, এখানেও 48 আছে, এখানেও 48 আছে। ঠিক আছে, এরকম আরো খুঁজলে আরো কমন পাওয়া যাবে, কিন্তু আমরা সবকিছু দেখতেছি না, আমরা খুব কমের মধ্যে শেষ করতেছি। তাহলে আমরা বলছিলাম যে লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আমরা অনেকগুলো গুণিতক বের করছি, এরপরে কাজ করছি কি, তাদের মধ্যে কমন গুলো বের করছি। এই কমন গুলোর মধ্যে আমরা কোনটা নিব লসাগুর জন্য, কোনটা নিব, লঘিষ্ঠটা নিব নাকি গরিষ্ঠটা নিব, কোনটা নিব লসাগুর জন্য, কোনটা নিব, লঘিষ্ঠটা নাকি গরিষ্ঠটা, কোনটা নিব? লঘিষ্ঠটা সবচেয়ে ছোট কিছু। 24। সবচেয়ে ছোটটা নিব। তাহলে আমাদের কিন্তু লসাগু হয়ে যায় 24। ঠিক আছে, আমরা এরকম লসাগু বিভিন্ন পদ্ধতিতে করি, আপনি যে পদ্ধতিতেই করেন না কেন, এই 8 এবং 12-এর লসাগুটা কিন্তু 24-ই আসবে। ঠিক আছে কিনা কথা? তাহলে এইটা হচ্ছে মূলত জি। গসাগু এবং লসাগুর। আমার একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে এই লসাগু এবং গসাগু বোঝাতে একটু সমস্যা হয়ে গেল, একটু বেশি সময় লেগে গেল। যাক, ব্যাপার না, আমি একটু এখন আমরা যদি বুঝতে পারছি কিনা, কারো কোনো কনফিউশন আছে কিনা, লসাগু এবং গসাগু এইটার যে মেইন যে জিনিসটা, এটা সবাই বুঝছে কিনা? আমার নেটে একটু সমস্যা চলতেছে, এর সমস্যা ছিল, বুঝেছি, এখন কি মোটামুটি ঠিক আছে না এটার সমস্যাটা? ঠিক নেট আছে। প্রবলেম ছিল, এখন কি ঠিক আছে কিনা নেট প্রবলেমটা? এখন সবকিছু দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন কিনা ঠিকঠাক? জি স্যার। আচ্ছা, তাহলে যে এখানে আলোচনা ছিলাম আমরা, তাহলে আমরা বলতে পারি লসাগু এবং গসাগুর যে আলোচনাটা ছিল সেটা আমাদের মোটামুটি ক্লিয়ার, তাই তো? জি। ওকে, তাহলে এবার আমরা কিছু ম্যাথ দেখবো, যে লসাগু থেকে এবং গসাগু থেকে কিরকম একটা ম্যাথ আসে, দুই একটা ম্যাথ আমরা দেখবো একটু। হ্যাঁ, আসেন দেখি। একেবারে প্রথম ম্যাথটা আমাদের ছিল এইটা। এখানে কি বলছে, একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো, ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে 12 15 20 এবং 54 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কত অবশিষ্ট থাকবে, 8। প্রতি কত কত অবশিষ্ট থাকবে, কত, 8 অবশিষ্ট থাকবে। সেরকম একটা কি সংখ্যা বের করতে বলছে, কেমন সংখ্যা বের করতে বলছে, লঘিষ্ঠ বা ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম বা লঘিষ্ঠ বা ছোট। তো লঘিষ্ঠ মানে কোনটা, লঘিষ্ঠ মানে কি, ক্ষুদ্রতম যেটা বের করতে বলছে, তার মানে কেমন, লঘিষ্ঠ সংখ্যাটা বের করতে বলছে। আর লঘিষ্ঠ কোনটা, লসাগু লঘিষ্ঠ নাকি গসাগু গরিষ্ঠ, গসাগু লঘিষ্ঠ, কোনটা লঘিষ্ঠ বা ক্ষুদ্রতম কোনটা? লসাগু। লসাগু।
আমরা কিন্তু একটা জিনিস শেখাই দিই যে কোনো অঙ্কে যদি ক্ষুদ্রতম, সবচেয়ে ছোট আবার লঘিষ্ঠ সংখ্যা বের করো, তাহলে কিন্তু বা মনে করেন যে যে কতক্ষণ পর পর সেই ঘন্টাগুলো আবার একত্রে বাজবে, কতক্ষণ পর আবার একত্রে দেখা হবে, এরকম কথা যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে কিন্তু লসাগু হয়। কোন সংখ্যাগুলোর লসাগু হয়? এই সংখ্যাগুলোর লসাগু হবে, এই যে এই সংখ্যাগুলোর লসাগু হবে, ঠিক আছে? এই সংখ্যাগুলোর লসাগু কিন্তু আমাদের হবে, এই যে এই সংখ্যাগুলোর লসাগু হবে। তাহলে আমাদের কি দেখলাম যে যেহেতু এই অঙ্কে চাইছে কি সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলছে, দেন এটা আমরা লসাগু করব। কোন কোন সংখ্যার লসাগু করব বলেন তো? এই যে কত কত দিয়ে ভাগ দিতে বলছে, 12 দিয়ে ভাগ দিতে বলছে, 15 দিয়ে ভাগ দিতে বলছে, 20 দিয়ে ভাগ দিতে বলছে, 54 দিয়ে ভাগ দিতে বলছে। আমরা কিন্তু এই সমস্ত সংখ্যার একটা লসাগু বের করার চেষ্টা করব, তাই না? এখন আমরা কি চিন্তা করি, 12, 15, 20 এবং 54 লসাগু কিভাবে বের করি? আমরা মনে আছে লসাগু বের করার সিস্টেমটা? জি স্যার। একটু বলেন তো কোন প্রক্রিয়া লসাগু করবেন? হয় 5। দেখেন আমরা এই যে 12, 15, 20 স্যার এবং 54 এর একজন লসাগু কিভাবে বের করি? আমরা কিন্তু এই যে এই পদ্ধতিতে বের করি, তাই না? এই পদ্ধতিতে বের করবো আমরা, ঠিক আছে? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাতে আমরা নিব, এমন একটা মৌলিক সংখ্যাতে নিব যাকে এখানে মিনিমাম দুইটা সংখ্যার মধ্যে যায়। তাহলে আমরা 2 দিয়ে নিই। 2 12-র মধ্যে 6 বার যায়, 15-র মধ্যে যায় না, যেহেতু বসে যাবে সেটা সেটা। 20-এর মধ্যে যায় 10 বার, আর 54-র মধ্যে যায় 27 বার, ঠিক আছে কিনা? 27 বার যায়। এবার কিন্তু আমার আবার আমি 2 দিয়ে নিতে পারি, আমরা আবার 2 দিয়ে নিতে পারি, কারণ 6 এবং 10-এর মধ্যে 2 যায়। সেই জন্য মিনিমাম দুইটা সংখ্যা যেতে হবে। তাহলে 2 দিয়ে 6-এর মধ্যে যায় 3 বার, 15-এর মধ্যে যায় না, 15 বসে যাবে, 10-এর মধ্যে যায় 5 বার, 27-এর মধ্যে যায় না, 27 বসে যাবে, ঠিক আছে? এবার আমরা কত দিয়ে নিতে পারি? এবার 2 দিয়ে নিতে পারবো না, কারণ আমার শুধুমাত্র কোনো সংখ্যায় 2 দিয়ে যাচ্ছে না। আমরা 3 দিয়ে নিই, একটু দেখি 3 দিয়ে কয়বার যায়। 3 অক্ষে 3, 3 5 15, 5-এর মধ্যে জানা বসে যাবে, আর 3 9 27, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এবার আমরা কতের মধ্যে নিতে পারি? 5-এর মধ্যে 5 দিয়ে নিতে পারি, হ্যাঁ। 5 দিয়ে যদি আমরা নিই, 1-এর মধ্যে যায় না, বসে যাবে, 5-এর মধ্যে একবার যায়, এই 5-এর মধ্যে একবার যায়, 9-এর মধ্যে যায়, 9 বসে যাবে। আর কিন্তু কোনো সংখ্যা যায় না। তাহলে আমাদের এই যে যে বাইরে দেশের সকল সংখ্যা আছে, এই যে 2, এই যে 2, এই যে 3, এই যে 5, এই যে 9, এইসব সংখ্যা গুণ করলে কিন্তু আমাদের লসাগুটা বের হয়ে যাবে। তাহলে এই যে যে এদের লসাগুটা কত হবে? তাহলে আমাদের আসি দেখেন একটু, 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 9, এইটা কিন্তু এদের লসাগু হবে। ঠিক আছে কিনা দেখেন তো, এগুলো গুণ করলে কত হয়? 2 দুগুণে 4, 3 4 12, 5 বরং 60। 540। 540। হ্যাঁ, 540 তাহলে এদের লসাগু, ঠিক আছে? 540 তাহলে লসাগু, ঠিক আছে কিনা? এখন কথা হচ্ছে, আমরা এই অঙ্কটা জি দেখে স্যার। বুঝছিলাম এই অঙ্কটা আমাদের লসাগু করতে হবে, তাই না? লসাগু করে দেখলাম কত হলো লসাগু, 540 হলো লসাগু। তাহলে কি আমাদের 540 অ্যান্সার হয়ে যাবে? আমাদের অ্যান্সার কি না 540? স্যার, 8 বাদ যাবে। কিন্তু একটা জিনিস এখানে বুঝতে হবে, দেখেন কি বলছে, প্রতি ক্ষেত্রে কত অবশিষ্ট থাকে? 8। 8। আর মানে এমন একটা সংখ্যাকে ভাগ করবে যেটা 12 দিয়ে ভাগ করবে, কত থেকে যাবে অবশিষ্ট? 8 থেকে যাবে। 15 যখন ভাগ করবে 15 দিয়ে, তখন ভাগশেষ কত থাকবে? 8। ভাগশেষ 8। কত থাকবে? 8 থাকবে। 20 দিয়ে যখন ভাগ করবো তখন ভাগশেষ 8 থাকবে। 54 দিয়ে ভাগ করবো তখন ভাগশেষ 8 থাকবে। এখন আমি এই চারটা সংখ্যার লসাগু বের করছিলাম 540। লসাগু মানে কি? লসাগু মানে হচ্ছে লঘু সহগ গুণিতক, মানে কি? লঘিষ্ঠ এই সাধারণ ঘরগুলো গুণিতক। এই ঘরগুলো যদি আমি নামতা পড়ি, নামতার ভিতরে যে জিনিসগুলো কমন থাকবে তার মধ্যে সবচেয়ে ছোটটা হবে এটা, তাই না? জি তার মানে স্যার। কি প্রত্যেকটা ঘরের নাম তার মধ্যে আছে না? যেহেতু আছে নাম তার মধ্যে, মানে এই সংখ্যাটা দিয়ে আমি যদি প্রত্যেকটা সংখ্যাকে ভাগ দিই, প্রত্যেকটা সংখ্যা দিয়ে যদি আমি এই সংখ্যাটাকে ভাগ দিই, তাহলে নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে না? হবে কি না? জি স্যার। তখন আমি হবে। যখন লসাগুটা বের করলাম, তখন পেলাম কি যে এই এই 540 পেলাম। এটা হচ্ছে এমন একটা সংখ্যা যেটাকে আমি 12 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য, 15 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য, 20 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য, এবং 54 দিয়ে ভাগ করলেও নিঃশেষে বিভাজ্য হবে। কিন্তু আমার বলছিল কত থাকতে হবে, প্রতি ক্ষেত্রে অবশিষ্ট থাকতে হবে কত? 8। যদি অবশিষ্ট 8 থাকতে হয়, তাহলে অবশ্যই এই 540 সাথে কত যোগ হতে হবে? 8। 8 8। যোগ হতে হবে না? তাহলে সেই সংখ্যাটা, যে সংখ্যাটাকে ভাগ করলে 8 অবশিষ্ট 8 যোগ থাকবে, হয়ে যাবে। এই সংখ্যাটা কত হবে তাহলে? 548। একেবারে বেসিকটা বুঝতে পারছেন কিনা, যে 8 কেন যোগ হলো, লসাগু কেন বের করলাম, এই বেসিকগুলা বুঝতে পারছেন কিনা আপনারা? এই অঙ্কটা আমরা এটা বুঝতে পারছি কিনা যে 8 কেন যোগ হলো, বা এই অঙ্কটা আমরা লসাগু কেন করলাম, এই জিনিসগুলো বুঝতে পারছি কিনা? জি। সবাই ক্লিয়ার?
ওকে, আমরা এই অঙ্কটা ক্লিয়ার কিনা? তাহলে আমি পরের অঙ্কে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, সবাই ইনশাআল্লাহ ক্লিয়ার। আমি পরের অঙ্কে চলে যাই, দেখি একটু পরের অঙ্কটা কি আছে। এই অঙ্কটা একটু দেখবো আমরা। দেখেন, এখানে কি বলছে, দুইটি সংখ্যার অনুপাত 3:4। দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 3:4, তাদের গসাগু হচ্ছে 5। সংখ্যা দুটি কি চাইছে আমাদের কাছে? সংখ্যা দুটি কি চাইছে? লসাগু। চাইছে। এখন কথা হচ্ছে, এই অঙ্কগুলো দেখলে অনেকটা কঠিন মনে হয় যে কিভাবে কি সলভ করবো বা কি করবো, কিচ্ছু না। কিন্তু আমি এই অঙ্কটা সহজভাবে করা যাব কিভাবে, দেখেন, দুইটি সংখ্যার অনুপাত কি বলছে? 3:4, তাই না? 60 ওকে, তার মানে যে 3:4 মানে কি, যদি একটা সংখ্যা 15 হয়, তার একটা সংখ্যা কত হবে? 20। 20 হবে, তাই তো? একটা সংখ্যা যদি মনে করেন আপনার 18 হয়, আর একটা সংখ্যা কত হবে? 24 হবে। 3:4 অনুপাতে 24 আছে না? আছে কিনা? জিনিসটা এরকম হবে। এখন এই অনুপাত যদি আমাদের বলে, তাহলে কি আমরা এই অনুপাত অনুযায়ী সংখ্যা কি ধরে নিতে পারি? আমি অনুপাতের অঙ্ক যখন করাইছিলাম তখন একটা জিনিস শেখাইছিলাম কিন্তু সবাইকে, যারা ব্যাচের ছাত্র ছিল, শেখাইছিলাম যে যখন আমরা এই অনুপাত অনুযায়ী সংখ্যা ধরে নিব, তাহলে কি ধরতে হবে? মনে করি সংখ্যা দুটি কি ধরবো, এক্স। মনে আছে কিনা? সংখ্যা দুটি কি ধরবো? 3 ও 4, এটা ধরবো কিনা? এটা ধরবো। সংখ্যা দুটি 3 এবং 4, এটা ধরবো নাকি অন্য কিছু ধরবো, বলেন তো? স্যার 3 4 দিলেই সুবিধা হয়। না, 3 4 কি ধরা যাবে কিনা? ধরা যাবে, এটা আমি কিন্তু বলেছিলাম, আমার ক্লাসে বারবার বলছি যে অনুপাতের কোন রাশিকে, এইটা একটা অনুপাত না? এটা একটা অনুপাত দিয়ে দেখাইছে কিনা? এ অনুপাত কিনা? অনুপাতের জি কোন রাশি কখনো কোনো নির্দিষ্ট ভ্যালু ধরা যাবে না, কখনো কোনো নির্দিষ্ট ভ্যালু ধরা যাবে না। যদি আমরা নির্দিষ্ট করে ভ্যালু ধরতে চাই, তাহলে অবশ্যই তার সাথে একটা কি যোগ করতে হয়? এক্স চলক। কোন প্রতীক চলক যোগ করতে হয়। চলক তাহলে সংখ্যা দুটি কি ধরে নিতে হবে আমাদের? 3 এবং 4 ধরতে পারবো আমরা, কি ধরে নিব? 3x এবং 4x, 4 ঠিক এক্স। আছে? ওকে, ঠিক আছে। এখন আমাদের কি বলছিল, ওই সংখ্যাটাতে কি বলছিল আমাদের সংখ্যায়? এই সংখ্যা দুটির লসাগু বের করতে বলছিল, তাই না? লসাগু বের করতে বলছিল। তো যেহেতু আমি সংখ্যা দুটি 3x এবং 4x ধরছি, এই 3x এবং 4x এর লসাগু কি হবে? বলুন তো, 3x এবং 4x এর লসাগু কি? আমরা বীজগণিতে যারা লসাগু করছি তারা পারবো কিনা? 3 এবং 4 এর 12x। লসাগু 12x। 12x, ঠিক আছে। আমাদের এই 12x এর ভ্যালুটা বের করতে হবে। তো যদি 12x এর ভ্যালু আমরা বের করতে চাই, তাহলে আমাদের x এর ভ্যালুটা আগে বের করা লাগবে, লাগবে কিনা? জি। লাগবে কিনা? জি এখন স্যার। দেখেন, আমাদের এই লসাগুটা বের করার জন্য আমাদের একটা হিন্টস দিছে। এই হিন্টসটা হচ্ছে কি, তাদের গসাগু হচ্ছে কত? 5 কত? 5। 5। তাহলে এই 3x এবং 4x এর লসাগু যদি 12x হয়, এদের গসাগু কত হবে? গসাগু 5 গসাগু কত হবে? 5। 3x এবং 4x, আমি এই যে এই জিনিসটার জন্য বলছি, এই 3x এবং 4x এর গসাগু কত হবে? 3x এবং 4x এর গসাগু কত হবে? গসাগু মানে কি, যেটা কমন, কমন যেটা যাবে, তাই না? আচ্ছা বীজগণিত গসাগু মানে কি? যেটা কমন যায়, তাহলে কত গসাগু এটা? 3x এবং এক্স 4x, 12। কমন। হ্যাঁ? এক্স স্যার কমন না। গসাগু এক হবে না। না না, এক হবে কেন? 3x আর 4x, এর গসাগু কত হবে? এখানেও এক্স। X। এক্স। এক্স। তাহলে আমাদের এই যে গসাগুটা বলছিল, এটা আমরা এই দুটা সংখ্যার সাপেক্ষে, এই দুটা সংখ্যা ধরে নিয়েছি, একটা 3x একটা 4x, সংখ্যার সাপেক্ষে কি হয়েছে, এটা এক্স হয়েছে, তাই না? তারপর আমরা কি বলতে পারি, এক্স এর মান কত? 5। 5 প্রশ্নে 5। বলা আছে যে এক্স এর মান হবে 5। তাহলে এবার বলেন লসাগু কত হবে? 60। 5 আর 60 অ্যান্সার হবে তাহলে অ্যান্সার হবে কত? 60। 60। রাইট। আচ্ছা, আমাকে আরেকটু সময় দিবেন। আজকে নেটওয়ার্ক স্লো হওয়ার কারণে একটু ঝামেলা ফেস করতে হচ্ছে আমাকে, একটু কনসিডার করবেন। আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে আমরা দেখলাম যে আমাদের কত হয়েছে, এক্স এর ভ্যালু পাইছি আমরা 5। এক্স এর ভ্যালু 5 কোথা থেকে পাইছি, এটা সবাই ক্লিয়ার? তাহলে যদি এক্স এর ভ্যালু 5 হয়, তাহলে আমাদের লসাগু আমরা এখান থেকে সাজিয়েছিলাম কত, সেটা কত ছিল, সেটা 12x ছিল। তাহলে 12 এবং কত গুণ হবে?
5 গুণ হয়ে কত হয়ে যাচ্ছে লসাগু? 60 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই অঙ্কগুলো দেখে মনে হবে অনেক কঠিন, কিন্তু অ্যাকচুয়ালি অনেক সহজ। বুঝতে পারছি কিনা এই অঙ্কের বেসিকটা সবার কাছে ক্লিয়ার কিনা? এই অঙ্কের বেসিক সবার ক্লিয়ার? এই জি অঙ্কের বেসিকটা সবার জি কাছে স্যার। ক্লিয়ার? আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা চলে যাবো পরের অঙ্কটা চলে যাব। পরের অঙ্কে আমরা শতকরার একটা ম্যাথ দেখবো, শতকরার ম্যাথ। শতকরা সম্পর্কে বেসিক আলোচনাগুলো আমি এখন করব না, ডিটেইলস আলোচনা এখন করব না। একেবারে এই অঙ্কটা করতে কোন বেসিকটা দরকার সেটা আমি বুঝাই দিব, ঠিক আছে? এখন দেখেন 3 দাগের এই অঙ্কটাই বলেছে কি যে এ এর বেতন বি এর বেতনের চেয়ে 20% কম। 20% কম মানে কি? 20% কম কথাটির অর্থ কি? শতকরার অঙ্কে 20% কম কথাটির অর্থ কি জানি আমরা সবাই? 100-তে 20। 100 টাকায় 20 টাকা 20% কম। কম মানে হচ্ছে 100, 100-তে, 100 টাকাই বলা যাবে না, হ্যাঁ, 100-তে 20 কম। ওকে, 100-তে 20 কম। 100-তে 20। ওকে, ফাইন। এবং বি এর বেতন, এখন কি বলছে, যে বলছে যে এ এর বেতন বি এর বেতনের চেয়ে 20% কম। তাহলে কার বেতন বেশি আর কার বেতন কম? বেতন কার বেশি আর কার কম? বি এর বেশি। আচ্ছা, এখন বি আমাদের এর প্রশ্ন, বেতন বেশি। হ্যাঁ, এ এর বেতন বেশি। আমাদের প্রশ্নে কি বলছে যে বি এর বেতন এ এর চেয়ে শতকরা কত বেশি। আমরা শতকরা বেশি বা শতকরা কম বা শতকরা লাভ বা শতকরা ক্ষতি এই জিনিসটা শিখেছিলাম, মনে আছে? এই সূত্রটা মনে আছে কারো? শতকরা যদি বেশি চাইছে, যেহেতু আমাদের শতকরা বেশি মানে কি, সূত্রটা কি বলেন তো? শতকরা বেশি সূত্র কি? সূত্রটা কি ছিল? লাভের পরিমাণ, লাভ, শতকরা লাভের সূত্র কি? উপরে লাভ নিচে ক্রয় মূল্য, গুণ ছিল 100, তাই না? আর শতকরা বেশি সূত্রটা কি লিখতে হবে? যেটা শতকরা বের করতে হবে সেটা থাকে উপরে, তাই না? তেমন উপরে কি থাকবে? 100। উপরে থাকবে বেশি কতটুক সেটা থাকবে উপরে, ঠিক আছে? উপরে থাকবে বেশি কতটুক, আর নিচে থাকবে কত? মোট। মোট কত সেটা থাকবে। আর যেহেতু শতকরা বের করতে বলছে, আমরা কত দিয়ে গুণ দিব? 100। 100। 100 দিয়ে গুণ দিব, ঠিক আছে কিনা? তাহলে এটা হচ্ছে শতকরা বেশি সূত্র। এখন কথা হচ্ছে, দেখেন এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করবো। এই অঙ্ক সলভ করার জন্য কোনো প্রেশার নেওয়ার দরকার নাই, খালি এই প্রশ্ন অনুযায়ী কিছু কিছু জিনিস ধরে নিবেন। আমরা কি বলছিলাম, এখানে কার বেতন বেশি? কার বেতন বেশি দেখছিলাম? বি এর। বি এর। না, বি এর বেতনের চেয়ে 20% কম মানে কি এ এর বেতন হচ্ছে কি কম, কম। আর বি এর বেতন হচ্ছে বেশি। তাহলে আমরা ধরে নিই যে এ এর বেতন 100 টাকা। ধরা যাবে কিনা? ধরা যাবে, এ এর বেতন 100 টাকা ধরা যাবে। এ এর বেতন হচ্ছে কত টাকা ধরবো আমরা? 100 টাকা ধরে নিব। ধরতে পারবো আমরা এটা? 100 টাকা। ধরতে পারবো? পারবো। ধরতে পারবো কিনা? কিন্তু কথা হচ্ছে এখানে দেখেন, এখানে কার বেতনের তুলনা করতে বলছে? বি এর বেতনের চেয়ে 20% কম। কার বেতনের চেয়ে? বি এর বেতনের চেয়ে 20% কম। আমরা এখানে এ এর বেতন না ধরে আমরা ধরবো হচ্ছে বি এর বেতন। কার বেতন ধরে নিব? বি এর বেতন। তাহলে বি এর বেতন যদি 100 টাকা হয়, এ এর বেতন বলছে কত পার্সেন্ট কম? কত পার্সেন্ট কম 20%। বলছে? 20%। 20%। তাহলে 100 টাকা থেকে 20% কমাই দিই, তাহলে কয় টাকা হবে এর বেতন? 80 টাকা। 80 টাকা। 80 টাকা হবে। এটা কিন্তু আমরা সবাই বুঝতে পারছি, ঠিক আছে, ওকে, ফাইন। এখন আমাদের চাইছে কি বলেন? চাইছে যে এ এর চেয়ে বি এর বেতন শতকরা কত বেশি। তাহলে বেশি সূত্র আমরা কি বের করবো? উপরে কি লিখবো? বেশি লিখবো। তাহলে বলেন এ এর চেয়ে বি এর বেতন শতকরা কত, কয় টাকা বেশি হয়েছে? এখানে এ এবং বি 20 টাকা। এর বেতন, বি এর বেতন কয় টাকা বেশি হয়েছে? 20 টাকা। 20 টাকা, তাই না? এই যে যে তুলনা করতে বলছে, কার কার সাথে তুলনা করতে বলছে? এ এর বেতনের চেয়ে শতকরা কত বেশি এটা তুলনা করতে বলছে। তার মানে নিচে আমরা কার বেতন বসাবো? এ এর বেতন এর বসাবো। এ এর বেতন বেতন কয় 80 টাকা? টাকা। 80 টাকা। 80 টাকা বসাবো। এটা 80 নিচে। টাকা। আর যেহেতু শতকরা বের করতে বলছে, তাহলে আমরা গুণ দেবো কত দিয়ে? 100 দিয়ে গুণ দেবো। যদি 100 আমরা দিয়ে। কাটাকাটি করি, 20 অক্ষে 20, 4 20-এ 80, 4 অক্ষে 4, 20%। 4 25-এ 100, তাহলে কত পার্সেন্ট বেশি হবে? 25%। 25। 25%। ঠিক আছে, এই অঙ্কটা অনেক সহজ একটা অঙ্ক, হ্যাঁ। খালি যদি পার্সেন্টেজের বেসিকটা ক্লিয়ার থাকে এবং এই জিনিসগুলো খালি একটু বুঝতে পারেন, বেসিকটা ক্লিয়ার করে বুঝতে পারেন যে এখানে আসলে এই অঙ্কের ভিতরে কি বলছে,
ঠিক আছে? আমি আরো ট্রিক শিখাই দিব সামনে, যখন আমরা এই চ্যাপ্টারটা ডিটেলস করব। আজকে আমরা খুবই ডিটেলস করবো না, জাস্ট আমি কনসেপ্ট দিয়ে যাব যে অঙ্কগুলো কিভাবে করতে হয়। যখন আমি এই সাবজেক্টটা, এই টপিকটা ডিটেলস করাবো, তখন কিন্তু আমি আরো ট্রিক শিখাই দিব বা আরো ভিতরে নিয়ে যাবো আপনাদের অঙ্কের। ঠিক আছে? আমরা এইটা একটু দেখবো। এটা এরকম একটা অঙ্ক কিন্তু প্রায় পরীক্ষায় আসে। দেখবেন কিছুদিন পর পরে একটা চাকরি পরীক্ষায় এই অঙ্কটা চলে আসছে। আসে কিনা, এই অঙ্কটা ইম্পর্টেন্ট কিনা, এই অঙ্কটা আমাদের কাছে ইম্পর্টেন্ট কিনা, এই অঙ্কটা আসে কিনা বলেন তো? জি ইম্পর্টেন্ট। এরকম একটু প্রায়ই আসে, প্রায় পরীক্ষায় দেখবেন চলে আসছে একটা অঙ্ক। তো কথা হচ্ছে দেখেন, এখানে কি বলছে, চিনির দাম 25% বাড়লে একটি পরিবারকে ব্যয় সমান রাখতে ভোগ শতকরা কত কমাতে হবে। মানে চিনির দাম 25% বেড়ে গেছে, তো একটি পরিবার আগে যে কয় টাকা চিনি খাইতো, এখনো ঠিক সে কয় টাকার চিনিই খাবে। তারা কোনো চিনি বাবদ কোনো খরচ বাড়াবে না। যদি এরকম হয়, তাহলে চিনির দাম যেহেতু বেড়ে গেছে, তাদের কি করতে হবে, ব্যবহার কমাই দিতে হবে না? আমি যদি আগের মতোই ব্যবহার করি, তাহলে আমাদের এই বাড়তি দামটা দিতে হবে না? কিন্তু কি বলছে যে আমরা বাড়তি দামটা দিব না, আমরা কি করব, আমাদের খরচটা অপরিবর্তিত রাখবো। তাহলে আমাদের কি কমাতে হবে, খাওয়ার পরিমাণ কমাতে হবে নাকি খরচের পরিমাণ কমাতে হবে, কোনটা? ভোগের পরিমাণ বা খরচের পরিমাণটা। হ্যাঁ, খাওয়ার আমাদের পরিমাণ কমাতে হবে। চিনির খাওয়ার পরিমাণটা সেটা কমাতে হবে। এখানে এখানে কিন্তু সেই কথাটা বলেছে যে ভোগ শতকরা কত কমাতে হবে। ভোগ ভোগ মানে কি, খাওয়া, এই খাওয়ার পরিমাণ শতকরা কত কমাতে হবে। এটা এটা একটা সুন্দর সুন্দর একটা সূত্র আছে, দেখেন। সূত্রটা হচ্ছে এরকম যে, হ্রাস বা বৃদ্ধি, হ্রাস বা বৃদ্ধি, ঠিক আছে? হ্রাস বা বৃদ্ধি আছে, নিচে আছে মনে করেন যে 100 যোগ বা বিয়োগ স্যার হলো 2%। হ্রাস বা বৃদ্ধি, 100 যোগ বা বিয়োগ হ্রাস বা বৃদ্ধি, এবং এর সাথে গুণ ছিল হচ্ছে 100। যেহেতু শতকরা বের করতে বলছে, এর সাথে গুণ দিব আমরা 100। সুন্দর একটা সূত্র আছে এরকম। তো এই সূত্র দিয়ে দেখেন একেবারে, যদি যদি এই যে প্লাস বা মাইনাস লিখছি, দেখেন প্লাস বা মাইনাস লিখছি না, প্লাস বা মাইনাস হচ্ছে যদি বৃদ্ধি পায়, দাম যদি বৃদ্ধি পায় তাহলে প্লাস হবে, যদি দাম হ্রাস পায় তাহলে হ্রাস মাইনাস হবে। ঠিক আছে? তো আমরা এই সূত্রটা যদি অঙ্কটা করে ফেলি, তাহলে কিন্তু আমাদের একেবারে সহজে হয়ে যায়। দেখেন তো কিরকম হয়ে যায়। তাহলে হ্রাস বা বৃদ্ধি, 25% হ্রাস পাইছে, তাই না? 25 লিখলাম, নিচে লিখছিলাম আমরা 100, আর বলছিলাম কি যদি হ্রাস পায় তাহলে মাইনাস, বৃদ্ধি পাইলে প্লাস। তাহলে এখানে কি হবে, 100 আর 25 কি হবে, যোগ হবে না বিয়োগ হবে? যোগ হবে না বিয়োগ হবে? প্লাস হবে। বিয়োগ হবে। হ্যাঁ, আবার বলেন তো। প্লাস হবে স্যার। বিয়োগ হবে, কমাতে হবে তো এবার। যোগ না না হবে। না না, স্যার ব্যবহার কমাতে হবে না। যদি হ্রাস পায় তাহলে মাইনাস, বৃদ্ধি পাইলে প্লাস, এটা বলছিলাম। যদি দাম বৃদ্ধি পায় তাহলে প্লাস হবে, হ্রাস পাইলে মাইনাস হবে। তাহলে এখানে কি পাইছিল, দাম, দাম দাম বৃদ্ধি পেয়েছে দাম। দাম বাড়ছিল, তাহলে বৃদ্ধি, তাহলে 125। আর যেহেতু পার্সেন্টেজ বের করতে বলছে, শতকরা কত কমাতে হবে, তার সাথে গুণ হবে কত, 100। 100। তাহলে আমরা কিভাবে আসতেছে, 25/125 গুণ হচ্ছে 100। ঠিক আছে? তাহলে 25 5 25 125, 5 5 5 20 100। কত পার্সেন্ট তাহলে কমাতে হবে, 20%। 20%। তাহলে কিন্তু অ্যান্সার কিন্তু এটা, তাই তো? এটা অ্যান্সার কিনা? জি স্যার। এখন কথা হচ্ছে ভাই, এই অঙ্কটা আমরা জাস্ট মুখস্থ বিদ্যা দিয়ে করে ফেলছি। এটা মুখস্থ বিদ্যা হয়ে গেল না আমাদের? আমরা কিছু অঙ্কের যে, আসলে অঙ্কের যে একটা জিনিস, অঙ্কের জিনিসটা আমাদের মাথা থেকে তো ধরতে হবে বা ভিতর থেকে বুঝতে হবে। এই যে যে সূত্রটা মুখস্থ যদি আমরা করে ফেলি, তাহলে আমরা অঙ্কের কিছু বুঝছি, কিছু বুঝলাম অঙ্কের, অঙ্কের যে বেসিক কাহিনীটা, এটা কিছু বুঝছি আমরা? না। আমরা খালি সূত্রটা মুখস্থ করে মানে অন্ধ লোকের মতো করে ফেললাম। আমরা জানি না আসলে অঙ্কের ভিতরে কাহিনী কি হয়েছে, কি হয়েছে, কিছু জানি না। দেখেন তো একটু আমার আমার সাথে তো আমার মতো করে চিন্তা করেন। একটা জিনিস মনে করেন, একটা পরিবার, এই পরিবারটা কোথায় ধরি, তারা প্রতি মাসে 100 টাকা চিনি খেত। কয় টাকা চিনি খেত, কয় 100 টাকা একশো চিনি টাকা। খেত? টাকা ধরে নি 100 টাকা চিনি খেত তারা, বা ভোগ করতো, যেটা বলেন, যে যেটা বলেন সেটা। 100 টাকা চিনি খেত বা ভোগ করতো, যে যেটা বলেন সেটা। এখন কথা হয়েছে, কাহিনী কি হয়েছে, 2-3 মাস খাইছে, খাওয়ার পরে কয় পার্সেন্ট দাম বেড়ে গেছে এখন, এই মাসে এসে, রোজার মাসে এসে কয় পার্সেন্ট বেড়ে গেছে দাম, 25%। 25% বেড়ে গেছে। তাহলে এই 100 টাকার চিনি যে আগে সে খাইতো, সেই পরিমাণ চিনি যদি এখন সে কিনতে যায়, সে কি 100 টাকায় পাবে?
না 125 টাকা লাগবে। এখন সেই চিনির দাম হয়ে গেছে কত টাকা? 125 টাকা। ওকে, 125 টাকা হয়ে গেছে সেই চিনির দাম। এখন বলছে কি অঙ্কে আবার বলে দিচ্ছে, আমাদের একটা কন্ডিশন দিয়ে দিচ্ছে যে চিনি বাবদ কোনো খরচ বাড়ানো যাবে না। তার মানে কি, সে 100 টাকার চিনি খেত, সে এখনো 100 টাকার চিনি চিনি খাবে। আগে যদি 100 টাকার চিনি যদি সে খেত, এখন 125 টাকার চিনি কি সে খেতে পারবে? খেতে পারবে কিনা? খেতে না পারবে কিনা? খেতে পারবে না। তাহলে এই টাকার চিনি যেহেতু এখন 125 টাকা হয়ে গেছে, তাহলে এই 125 টাকার উপরে সে কয় টাকা ব্যবহার কমায় ফেলবে? 25 টাকা। আমরা একটু লিখে দিই, ডিটেলস লিখি। খরচ 100 টাকা রাখতে হলে, 100 টাকা রাখতে হলে ব্যবহার কমাতে হবে কত তাহলে বলুন তো? 25 টাকা। 25 টাকা খরচ 20 দিলে টাকার ব্যবহার করা হবে। 25 টাকা কমাতে হবে, ঠিক আছে কিনা? এটা সবাই বুঝছি কিনা? এটা সবাই বুঝছি কিনা? বুঝছি 25 টাকা কমাতে হবে, এটা সবাই বুঝছি জি ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা আসি। আমাদের এই যে যে 25 টাকা ব্যবহার কমাতে হবে, এর কি চাইছিল? এই অঙ্কে এর কি চাইছে? শতকরা হার চাইছে না? শতকরা হার যদি বের করতে জি হয়, শতকরা ব্যবহার করতে হয়, তাহলে উপরে কি বসাবো আমরা? কতটুকু কমাতে হবে? আমরা দেখলাম কয় টাকা কমাতে হবে? 25 টাকা পঁচিশ কমাতে হবে। টাকা এই 25 টাকা কমাতে হবে 25 টাকা। কয় টাকার উপরে? এই 100 টাকার উপরে 25 টাকা কমাইছেন, এক নাকি 100 টাকার পরে 125 টাকার উপরে একশো 25 টাকা পঁচিশ কমাইছেন? কয়টা কোনটা? টাকার উপরে। 125। 25 টাকা। তাহলে সেটা নিতে বলবে 125। আর যেহেতু শতকরা হার 125 টাকার উপরে 25 টাকা কমানো। যেতে হবে, 100 গুণ হবে। দেখেন তো এইটা কাটাকাটি করে এই সেম অ্যান্সারটা আসবে কিনা? সেম অ্যান্সারটা আসবে কিনা? জি সেম অ্যান্সারটা আসবে কিনা? একটু অ্যান্সার দেন। এটা কাটাকাটি করে সেই 20%-ই আসবে কিনা বলেন? জি জি স্যার, আচ্ছা, এটাই আসবে। এখন এখন যে আমরা এই যে যে লোকটা এই জাস্ট এই অন্ধের মতো সূত্র মুখস্থ করে অঙ্কটা করে ফেললাম, আর যে লোকটা এইভাবে একটু বেসিকটা ক্লিয়ার করে অঙ্ক করলাম, অঙ্কে বেশি ডেভেলপ করবে কে? এই অঙ্কটা কার বেশি দিন মনে থাকবে, যে সূত্র মুখস্থ করে করলো অঙ্কটা, নাকি যে বেসিকটা ক্লিয়ার করে মনে করলো অঙ্কটা? কোনটা বেশি দিন মনে থাকবে? বেসিক বেসিক ক্লিয়ার ক্লিয়ার। করে। বেসিকটা ক্লিয়ার করে করতে হবে। এই জন্য আমরা এইভাবে সূত্র তো শিখবই, আমরা সূত্র শর্টকাটে করার জন্য শিখবই, কিন্তু আমরা চেষ্টা করব কি করব, এই বেসিকটা ক্লিয়ার করে অঙ্ক করার চেষ্টা করব। মনে থাকবে সবার ইনশাআল্লাহ? সবার মনে থাকবে? জি স্যার, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, আমরা তাহলে পরের অঙ্ক চলে যাব। পরের অঙ্কের কিছু অঙ্ক দেখি, আসেন দেখি। একটি সংখ্যা প্রথমে 10% বাড়ানো হলো, তারপর 10% কমানো হলো, নিট পরিবর্তন কত? এরও একটা সূত্র আছে, কিন্তু আমরা সূত্রে যাব না, আমরা সুন্দর করে বেসিকটা ক্লিয়ার করে বলবো। এখানে কোনো কিছু বলা আছে যে সংখ্যাটা কত, বা সংখ্যাটা কত? কিছু বলা আছে? না সংখ্যাটা ধরে নিতে পারি কিনা? তাহলে ধরে নিতে পারি কিনা সংখ্যাটা আমরা? জি তাহলে সংখ্যা নিতে ধরুন, পারবো কিনা? কত ধরে নিব? 100 ধরা যায়। আচ্ছা, আমরা এখানে ধরার 100 ব্যাপারে স্বাধীন। ধরার ব্যাপারে কি স্বাধীন? যে কোনো কিছু ধরতে পারি। আমরা এক্স ধরতে পারি, আমরা এক্স ধরতে পারি, ওয়াই ধরতে পারি, 10 ধরতে পারি, 100 ধরতে পারি, 1 ধরতে পারি, যা কিছু ধরতে পারি কিনা? ধরার ব্যাপারে কোনো লিমিটেশন কখনো দিছে কেউ? যে কোনো কিছু ধরে নেওয়া যায় কিনা? ধরে নেওয়া যায়? জি স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে যে প্রথমে বলছে কি 10% বাড়ানো হয়েছে, সংখ্যাটাকে প্রথমে কি হয়েছে? 10% বাড়ানো হয়েছে। পরে 10% কি হয়েছে? কমানো হয়েছে। 10% কমানো হয়েছে। যখন আমরা এরকম 10% বাড়াবো কমাবো, তখন এই এক্স এর উপর 10% বাড়াইলে কেমন হবে, আবার 10% কমাইলে কেমন হবে? অঙ্ক অনেক কঠিন হয়ে যাবে কিনা? ক্যালকুলেশনটা কঠিন হয়ে যাবে কিনা? কঠিন হয়ে যাবে কিনা ক্যালকুলেশনটা? এই ওয়াই এর জি উপর এক্স বাড়াইলে এর 10-এর উপর একটু বাড়াইলে বড় হবে। চলে আসবে, 1-এর উপর বাড়াইলে ভগ্নাংশ চলে আসবে। আমাদের সবচেয়ে পারফেক্ট হবে এই জিনিসটা ধরা, যেহেতু পার্সেন্ট বলছে, পার্সেন্ট। এই পার্সেন্টের জন্য আমরা ধরে নিব কত? সংখ্যাটি কত ধরে নিব? 100 100 ছিল। 100 10% বাড়ালে কত হয়? প্রথমে 10% বাড়াইছে, তাহলে প্রথম 10% বাড়াই নিয়ে আসেন। 10% বাড়লে কত হবে সংখ্যাটা বলেন তো আমাকে একটু? 10% বাড়লে কত হবে? 110 110।
ওকে এক্স ফাইন। এক্স প্লাস 10 ওকে, একশো তাহলে দশ প্লাস যদি 10% দিই তাহলে কত হবে? 100 সাথে 10%, 110, বুঝছি কিনা? 110 ওকে, আচ্ছা, এবার যদি আমরা 10% আবার কি করছে এখন, এই বাড়ানো সংখ্যা থেকে আবার কত কমায় দিচ্ছে? 10%। 10%। মাইনাস করতে 10%। আচ্ছা, তাহলে 110-এর 10% কত আসলে? 11। 1% কত? 110-এর 11। 10%, 10% মানে হচ্ছে 10/100, কত হয় দেখেন তো? এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে কত হয়? 11 হয় না? হুম, জি, যদি এটা বিয়োগ দিই তাহলে কত থাকবে 11 এখন স্যার। সংখ্যাটা? 99 থাকবে। এখন সংখ্যাটা কত হয়ে গেল? 1% সংখ্যাটা এখন হ্রাস। কত হয়ে গেছে? 99 হয়ে গেছে। ওকে ফাইন, তাহলে আমাদের সংখ্যাটা ছিল 100, সংখ্যাটা ছিল কত? 100। 100। 100 ছিল। এই দুইটা কাহিনীর পরে প্রথমে 10% বাড়াইছে, পরে 10% কমাইছে, এই কাহিনীর পরে এখন সংখ্যাটা কত? 99। তাহলে নিট পরিবর্তন কত হয়েছে? এই যে নিট পরিবর্তন তার চাইছে, মানে নিট টোটাল লাস্ট যে 1% পরিবর্তন 1% হ্রাস। 1% তাহলে হ্রাস 1% হয়েছে। হ্রাস। ঠিক আছে, আমরা এরকম বেসিকটা ক্লিয়ার করে করতে পারবো না ইনশাল্লাহ? বেসিকটা ক্লিয়ার করে একভাবে একেবারে বেসিকটা ক্লিয়ার করে সুন্দর করে এক্সাম্পলের সাথে করতে পারবো না ইনশাল্লাহ? পারবো কিনা? পারবো। ইনশাআল্লাহ। এখানে 1% বৃদ্ধি হওয়ার কথা না। না, 1% বৃদ্ধি কেন হবে? প্রথমে 10% বাড়াইছে, বাড়ালে কত হয়েছে? 100 থেকে আমরা 10% বাড়ছে, পরে 10% কমছে। হ্যাঁ, যদি প্রথমে 10% কমে পরে 10% বাড়তো তাহলে কিছু একটা হতে পারতো, কিন্তু এখানে কি হয়েছে? প্রথমে 10% বাড়াইছে, 10% বাড়ালে কত হবে? 110 হয়ে গেল, তাই না? 110-এর থেকে আবার কি হয়েছে? 10% কমায় দিছে। তাহলে 110-10% কত? 11, কমায় দিলে কত হবে? 99 হয়ে গেল। আলটিমেটলি কত হয়ে যাচ্ছে? 1% হ্রাস হয়ে যাচ্ছে, বুঝছি কিনা? বুঝতে পারছেন? যিনি কোশ্চেনটা করেছেন তিনি কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আমরা পরের অঙ্কটা দেখি। পরের অঙ্ক দেখি, আমরা একটু এটা দেখবো একটু। এখন আমরা কিছু সরল সুদ কষা, সুদ কষার যে অঙ্ক ছিল, মানে যে আমাদের সুদের যে অঙ্কগুলো, এই অঙ্ক যদি করতে চাই, দেখেন এই অঙ্কটা একটু পড়েন, এই অঙ্কটা অনেক বেশি কঠিন লাগে না? এই অঙ্কটা কঠিন লাগে কিনা? এই অঙ্কটা কঠিন লাগে কিনা? হুম, সরল সুদে কোন আসল কত বছরে 3 গুণ হবে? এই অঙ্কটা কঠিন লাগে কিনা? কঠিন লাগে কিনা? পি ধরে নিতে হবে। আচ্ছা, আমরা ছোটবেলায় যখন অঙ্কগুলো করতাম তখন কি করতাম? ধরতাম যে আসল পি, তাই না? ধরতাম যে আসল হচ্ছে পি। তো সুদে আসলে যদি 3 গুণ হয়, কোনো আসল কত বছরে 3 গুণ হবে? কত গুণ হবে? 3 গুণ। 3 গুণ হবে। মানে কি, 1 গুণ তো পি আছেই, তাহলে আর 2 গুণ কে? আই। আর 2 গুণ কে? লাভ না? লাভ। আসল তো আর বাড়বে না, আসল তো সেম থাকবে, তাহলে আর 2 গুণ, যেহেতু 3 গুণ হয়ে গেছে, আর যে 2 গুণ সেটা কি? লাভ না? ঠিক আছে, লাভ। সুদের হার করে দেওয়া কত আছে? আর সমান সমান কত দেওয়া আছে? 5% দেওয়া আছে, তাই না? ওকে, 5% দেওয়া আছে। আমাদের কাছে কি সময় চাইছে, আমরা সময় বের করতাম, তাই না? সময় বের করতাম। সময়ের সূত্র কি? এটা সূত্র আমরা একটা সূত্র শিখছিলাম, ইন্টারেস্ট সমান সমান পি এন আর, তাই না? ইন্টারেস্ট সমান সমান পি এন আর, এটা শিখছিলাম, তাই না? এর মধ্যে কি ছিল? এখানে সময় চাইছে আমাদের, তো এন এর মান বের করতে বলছে, তার মানে কি আই ডিভাইডেড বাই পি আর, তাই না? এটা, তাহলে আই ছিল হচ্ছে আমার 2p, সরি, আই ছিল হচ্ছে 2p, আর পি ছিল হচ্ছে কত? শুধু পি। আর এটা ছিল হচ্ছে কত? 5%। 5% মানে কি? 0.05। ঠিক আছে, 0.05, ঠিক আছে কিনা? সবাই বুঝতে পারছি কিভাবে করতে হবে? জি। 3 গুণ মানে কি? শুধু আসলে 3 গুণ মানে কি? 1 গুণ আসল, তার ভিতরে 2 গুণ আছে লাভ। ঠিক আছে, আমরা আসল ধরছি যদি পি, তাহলে লাভ হয়ে গেল 2p। এবং আমরা দেখলাম কি আর আছে কত? আর মানে কি সুদের হার, এটা দেওয়া আছে কত? 5%, সুদের হার দেওয়া আছে 5%, তাই না? আমাদের বলছে এটা সময় কত? তো সময়ের সূত্রটা কি? আমরা বলছিলাম একটা সূত্র আমরা মুখস্থ করবো, সেটা হচ্ছে ইন্টারেস্ট সমান সমান পি এন আর। সবসময় আমরা এই একটা সূত্র মুখস্থ করবো। আমাদের বিভিন্ন অঙ্ক অনুযায়ী আমরা বিভিন্ন সূত্র বানাই নিব। এই যে আমরা যে একটা অঙ্ক সূত্র মুখস্থ ছিল, আমরা এই সূত্র থেকে এই যে এন এর সূত্রটা বানাই নিছি, এর মানে হচ্ছে সময়।
তাহলে আমরা সূত্র এখন এইভাবে করি। তাহলে দেখেন এই 0.05, এটা মানে কি? এটা যদি আমরা দশমিকটা উঠাই দিতে চাই তাহলে উপরে কত গুণ করতে হবে? 100। উপরে কত গুণ করতে হবে? এই দশমিকের বিনিময়ে একটা এক, আর দশমিকের পরে দুইটা সংখ্যা আছে, তার জন্য দুইটা কি নিব? শূন্য নিব। শূন্য। শূন্য নিয়ে এটা কেটে দিব, ঠিক আছে কিনা? বুঝছি ঠিক কিনা? আছে। আচ্ছা, এখন আমাদের কাটাকাটি করি। এই পি পি কাটাকাটি, পি পি কেটে গেল, 5 অক্ষে 5, 5 20 100। তাহলে 20 আর 2 গুণ করলে আমাদের কত আসে অ্যান্সার? অ্যাবাউট 40। 40। ঠিক আছে কিনা? ওকে, বুঝতে পারছি কিনা? আমাদের কয় বছর অ্যান্সার হবে? 40 বছর। 40 বছর অ্যান্সার হবে, তাই না? ওকে, আমাদের অ্যান্সার হচ্ছে এইটা। এটা আমরা ছোটবেলায় করতাম, কিন্তু এখন তো আমরা বড় হয়েছি। এখন একটু বড় ভাবে করা উচিত না? একটু শর্টকাটে বুঝে শুনে করা উচিত না? অঙ্কের ভিতরে কি জিনিসটা আছে এটা বোঝা উচিত না? বোঝা উচিত কিনা? এখন দেখি একটু জিনিসটা। এখানে কি বলছে? কত বছরে কয় গুণ হবে? 3 গুণ। 3 গুণ হয়ে যাবে। দ্যাট মিনস আমার যদি আসল যদি 100% হয়, আসল যদি 100% হয়, তাহলে এটা কত বছরে 3 গুণ হবে? 3 গুণ হলে কয় পার্সেন্ট, কয় পার্সেন্ট হচ্ছে? 3 গুণ হলে কয় পার্সেন্ট হচ্ছে? 3 গুণ হলে কয় পার্সেন্ট হচ্ছে? 300% না? 3 গুণে 300% কিনা? জি। দ্যাট মিনস বাড়তে হবে কত? বাড়তে হবে কত তাহলে? 200%। 200% বাড়তে হবে কিনা? ওকে, স্যার, কত পার্সেন্ট বাড়তে হবে? 200। অঙ্কের ভিতরটা একটু বোঝার চেষ্টা করেন। তাহলে আমরা দেখলাম যে আমাদের 200% বাড়তে হবে প্রতি বছর এই অঙ্কে অনুযায়ী। বার্ষিক 5% হারে সরল সুদে, মানে কি প্রতি বছর কত পার্সেন্ট বৃদ্ধি পায়? 5%। 5%। 5% বৃদ্ধি পায়। তাহলে এই অঙ্ক অনুযায়ী আমাদের টোটাল বৃদ্ধি পেতে হবে কত পার্সেন্ট? 200%। তাহলে প্রতি বছর যদি 5% বৃদ্ধি পায়, তাহলে 200% টোটাল বাড়তে আমার কয় বছর লাগবে? 40 বছর। 40 বছর। কত বছর লাগবে? প্রতি বছর 5% বৃদ্ধি পেলে টোটাল 200% বৃদ্ধি পেতে আমার কত বছর লাগবে তাহলে বলেন তো একটু? 40 বছর। 40 বছর। আমরা এইভাবে এই ছোট পিতৃবেলার এইভাবে মতো করব, নাকি এইভাবে একটু বড় কালের মতো একটু শর্টকাটে করা শিখবো? কোনটা শিখবো? শর্টকাট। ইনশাল্লাহ আমরা এইভাবে বেসিকটা ক্লিয়ার করে, যদি অঙ্কের ভিতরের জিনিসটা ধরতে পারেন যে অঙ্কের ভিতরে কি কাহিনী ঘটছে এবং অঙ্কে আসলে কি কি বলা আছে, তাহলে কিন্তু এইভাবে উইদিন 30 সেকেন্ডের একটা অঙ্ক সলভ করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা পরের অঙ্কটা দেখবো, খুব বেশি সময় নষ্ট করব না, আমাদের রোজার মাস, সময় এক্সট্রা সময় আছে, একটু সময় প্রিপারেশন নিব। আমরা ইনশাল্লাহ তাড়াতাড়ি ক্লাস শেষ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আমরা একটু এটা দেখি। এটা দেখি, সুদের হার 12% থেকে 10% কমে গেছে। কয় পার্সেন্ট কমে গেছে তাহলে? 12% থেকে যদি 10% হয়ে যায়, তাহলে কয় পার্সেন্ট কমে গেল? 2%। ওকে, ফাইন। এক ব্যক্তির বার্ষিক আয় 300 টাকা কমে যায়, তার মূলধন কত? তার মূলধন কত? তাই চাইছে যে তার মূলধন আসলে কত, তাই না? তো আমরা যদি মূলধনটা বা আসলটা যদি 100% ধরি, মূলধন বা আসলটা যদি 100% ধরি, ঠিক আছে, ওকে ধরে নি 100%, তার বা 100 টাকা ধরি বা 100% ধরি, যেটা ধরেন ধরুন, কোনো সমস্যা নাই। এখন তার আয় কমে গেছে কত টাকা? এটা 100 টাকা 300 ধরি। টাকা। আচ্ছা, তার আয় মনে করেন যে 12% থেকে এখন কয় পার্সেন্ট হয়ে গেছে? 10%। 10% হয়ে গেছে। তাহলে সুদ কমে গেছে কয় টাকা? আয় কমে গেছে কয় পার্সেন্ট সেটা বলেন আগে। আয় কমে গেছে কয় পার্সেন্ট? 2%, মানে 2 টাকা, 100 টাকা। আয় কমে গেছে সমান সমান 2%। এটা ঠিক আছে কিনা? ঠিক আছে, এটা বুঝছি সবাই। 2% আয় কমে গেছে, এটা সবাই বুঝছি। জি। দুই বুঝেছি পার্সেন্ট আমরা। একটু পরে পড়েন একটু, সুদের হার 12% থেকে 10% খোলে, 12% থেকে কমে 10% হয়েছে। দ্যাট মিনস আয় কমে গেছে কয় পার্সেন্ট? 2%। 2% কমে গেছে আয়টা, তাই না? এটা বুঝছি সবাই, আয় 2% কমে গেছে, এটা বুঝছি। জি স্যার। জি। আচ্ছা, আয় যদি 2% কমে যায়, যদি আমার এখানে আয় 2% হয়, এই আয়টা কোথা থেকে আসতেছে? এই যে 2% আয়, এই 2% কার উপরে ধরছে? আসলের উপরে কিনা? এই মূলধনের উপরে কিনা? জি। জি স্যার।
আচ্ছা, তাহলে এই মূলধনের এই যে আয় সুদটা যদি 2% হয়, তাহলে আমাদের আসলটা কয় পার্সেন্ট? সুদটা যদি বা আয়টা যদি 2% হয়, তাহলে আসলটা কয় পার্সেন্ট? একটু বুঝে বলার চেষ্টা করি। আসলটা 100% কিনা? ঠিক আছে, দেখেন আমি আবার একটু বুঝাই। আয় কমে গেছে দুই জি স্যার। পার্সেন্ট 2%, এই 102% সমান কয় টাকা হবে? পার্সেন্ট স্যার। 2 টাকা হবে, 102% তো 2 টাকা, ঠিক আছে কিনা? তো আয় যদি 2% কমে, আমরা যদি আয়কে 2% ধরি, তাহলে এই যে টোটাল যে আসলটা, এটাকে কয় পার্সেন্ট ধরবো আমরা? এটাকে কত পার্সেন্ট ধরবো? 100% 100। ধরবো, ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা? জি। বুঝছি? বুঝতে পারতেছি না? একটু কনফিউশন ক্লিয়ার করি সবাই, আমরা কোশ্চেন করি, সমস্যা নাই। আমরা যদি এই সুদের হার, এই যে 12%, এই 12% কার উপর ধরবে? এই 12% সুদ মানে কি বলুন তো? 12% সুদ মানে কি? 15,000 টাকা আনসার। 12% সুদ মানে কি? 12%, মানে 100 টাকায় 12 টাকা 100 টাকায় সুদ। 12 টাকা। একশো মানে মুনাফা টাকা আসলে 112 টাকা। 100 টাকার 1 বছরের 100 সুদ তে 12 12। টাকা। তো মানে কি, যদি সুদ 12 টাকা হয়, 100 কয় টাকা? 112 আসল সুদ টাকা। যদি 12 টাকা হয়, আসল কয় টাকা? 100 টাকা। 100 টাকা। 100 টাকা। তাহলে সুদ যদি 12% হয়, আসলটা হলে কয় পার্সেন্ট? 100%। 100%, ঠিক আছে কিনা? আসল যদি 100% হয়, এখানে আয় কমে গেছে কয় পার্সেন্ট? 2%। 2% কমে গেছে। এই 2% আয় কমে যাওয়ার কারণে তার বার্ষিক আয় কত টাকা কমে গেছে? 300 টাকা। 300 টাকা। তাহলে আমরা কি বলতে পারি এই 2% সমান সমান 300 টাকা, বলতে পারি এটা? জি স্যার। জি। এটা হ্যাঁ। 2% সমান 300 টাকা। আচ্ছা, এই 2% যদি আমার 15,000 আয় টাকা। হয়, তাহলে আমাদের আসল কয় পার্সেন্ট? আসল কয় পার্সেন্ট আমাদের? আসলে 100%। এই যে আমাদের সেটা 100%। চাইছে কিনা, মূলধন কত এটা চাইছে, 100% চাইছে কিনা? হুম, চাইছে। তাহলে 2% 300 টাকা হয়, জি। অতএব 100%। টাকা 150 টাকা, তাই না? অতএব আমাদের মূলধন, আমাদের জানি আমরা মূলধন 150 হচ্ছে টাকা 1%, তাহলে কত হবে? 150 আর গুণ করলে 15,000 টাকা হবে। ঠিক আছে কিনা? তাহলে আমাদের মূলধন কয় টাকা? কত টাকা তাহলে আমার পনেরো মূলধন? হাজার টাকা 15,000 টাকা। এইভাবে এইভাবে চিন্তা ভাবনা করতে পারবো কিনা? এইভাবে চিন্তা ভাবনা করতে পারবো কিনা? এই যে আমরা চিন্তা ভাবনা করলাম যে আমার যদি 2% আয় হয়, তাহলে আসলে হচ্ছে 100%। যেহেতু 2% আয় কমে গেছে এবং সেটা কমে গেছে 300 টাকা, অতএব 2% সমান সমান 300 টাকা। যদি 2% সমান সমান 300 টাকা হয়, তাহলে আমাদের 100% কত? এইভাবে চিন্তা ভাবনাটা বিল্ড আপ করতে পারবো কিনা? চিন্তা ভাবনাটা তৈরি করতে পারবো কিনা এইভাবে? পারবো জি। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এভাবে পারেন কিন্তু তাহলে। আমরা অঙ্কগুলো করবো, ঠিক আছে? আমরা পরের অঙ্ক চলে যাব। এই অঙ্কটা দেখি একটু। এখানে কি বলছে, লাভ ক্ষতির কিছু অঙ্ক আমরা আনছি। লাভ ক্ষতির কিছু অঙ্কে আমরা বলছিলাম যে লাভ ক্ষতির অঙ্কে আমরা ক্রয় মূল্য বা বিক্রয় মূল্যকে সবসময় কত টাকা ধরে নিব? ক্রয় মূল্যকে সবসময় কত টাকা ধরে নিব? এটা হতে হতে পারে 100 টাকা অথবা 100x টাকা। এটা কিন্তু আমার ক্লাস যারা করেছিলেন তাদেরকে আমি দেখে শেখাইছিলাম বা দেখাইছিলাম যে আমরা ক্রয় মূল্যকে 100 টাকা বা 100x টাকা ধরে নিব। এটা ধরে নিব কেন, এটা বোঝাইছিলাম। এটা পরবর্তীতে আমরা আরো ক্লিয়ার করে বলে দিব। এখন আমরা একটু এই অঙ্কের বেসিকটা বোঝার চেষ্টা করি, এই অঙ্কের ভিতরে কি আছে সেটা বোঝার চেষ্টা করি। কি বলছে, একজন ব্যবসায়ী ক্রয় মূল্যের উপরে কয় পার্সেন্ট বেশি মূল্য লেখেন? ক্রয় মূল্যের উপর 30%। 30% মূল্য বেশি লেখেন, তাই না? তাহলে তার যদি ক্রয় মূল্য, তার যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, ক্রয় মূল্য ধরে নি 100 টাকা হয়েছে, ওকে। তাহলে সে 30% বেশি মূল্য লেখছে। তাহলে এর সাথে যদি 30% আমরা যোগ দিই, যোগ 30% দিই, তাহলে 100-30% যোগ দিলে কত হবে? 130 টাকা। 130। 30% দিয়ে 130 টাকা। তার মানে কি, একজন দোকানদার, মনে করেন আপনার একটা শার্ট প্যান্টের দোকান আছে, আপনি শার্ট প্যান্ট বিক্রি করেন। তো আপনি একটা জিনিস 100 টাকা দিয়ে কিনে সেটাকে কি করে ফেলছেন, 30% বেশি মূল্য লিখছেন। 30% বেশি মূল্য লিখছেন শার্টের উপরে। তাহলে ওই শার্টটার দাম হয়ে গেছে কত টাকা এখন? কোনো কাস্টমার যখন আপনার দোকানে যাচ্ছে, 130। আপনি এটা কয় টাকা চাচ্ছেন? 130 টাকা চাচ্ছেন, ঠিক আছে কিনা? এখন 130 টাকা চেয়ে আপনি এবার কি বলছেন যে ঠিক আছে ভাই, আপনার 130 টাকা তেল করে আপনাকে আমি 10% ডিসকাউন্ট দিলাম। এই ডিসকাউন্ট দিলে বিক্রি বেশি হয় কিনা? বেশি হয় না কম হয় ডিসকাউন্ট দিলে? বেশি।
বিক্রি কম। কিন্তু ডিসকাউন্ট দিলে বেশি হয়, তাই না? তো কি করছে ওই লোকটা, চালাকি করে সে 100 টাকা দিয়ে ক্রয় করে 30% সে বেশি মূল্য লেখছে। তখন সে লেখছে কয় টাকা? 130 টাকা লেখছে, ঠিক আছে কিনা? তারপরে আবার সে কয় পার্সেন্ট ডিসকাউন্ট দিছে? মাইনাস ডিসকাউন্ট দিছে কয় পার্সেন্ট? 10%। ডিসকাউন্ট 10%। তাহলে এই 130-এর 30% কয়টা? 130-এর 10% কয় টাকা? 13 টাকা। 13 টাকা। তাহলে জিনিসটা বিক্রয় করলো কয় টাকা দিয়ে? তাহলে 10% ডিসকাউন্ট রেখে তো বিক্রয় করলো। তাহলে সে বিক্রয় কয় টাকা দিয়ে বিক্রি করছে? 117 টাকা। 117 টাকা। এই অঙ্কে কি আর করা লাগবে কিছু? তাহলে বলছে তার লাভ শতকরা কত? তাহলে বলুন তো, 17%। শতকরা কত টাকা? 17%। পারবো আমরা এভাবে চিন্তা ভাবনা করতে পারবো? দেখেন, এই অঙ্কে কি কিভাবে সলভ করব। আমরা কোনো অঙ্কের মধ্যে গেছি, কোনো অঙ্কের কোনো টেকনিকের মধ্যে গেছি, কোনো লেখালেখির মধ্যে গেছি, কিছুর মধ্যে গেছি? জাস্ট আমরা অঙ্কে যা যা বলছে এই অনুযায়ী আমরা একটু চিন্তা করছি। ওই অনুযায়ী আমরা একটু চিন্তা করছি যে ক্রয় মূল্য ছিল কয় টাকা? 100 টাকা ছিল ধরে নিছি। সে কি করছে? সে 30% বেশি মূল্য লেখছে। তাহলে 100 টাকার উপরে 30% বেশি লেখে, সেই মূল্যটা লেখা হয়ে গেছে কয় টাকা এখন? 130 টাকা লেখা হয়ে গেছে, এই যে 130 টাকা। এর উপরে আবার সে কি করছে? ডিসকাউন্ট দিছে 10%, মাইনাস ডিসকাউন্ট 10% দিছে। এই 130-এর 10% ধরলে কত হয়? 13 টাকা হয়। তাহলে বিক্রয় করছে কয় টাকায়? সে 117 টাকায়। তাহলে লাভ কয় পার্সেন্ট? 17%। আমরা কোনো অঙ্ক করছি? আমরা জাস্ট চিন্তা করছি। এভাবে চিন্তা করতে পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। হ্যাঁ। আমরা তাহলে পরেরটা চলে যাবো, একটু দেখি পরের অঙ্কটা কি বলছে। এখানে কি বলছে? একজন দোকানদার 12টি কলমের ক্রয় মূল্যে 10টি কলম বিক্রি করেন। তার মানে কি? 12টা কলম যে দাম দিয়ে কিনছিল, এখন 10টা কলম সেই দাম দিয়ে বিক্রি করে ফেলছে। 12টা কলম, একটু চিন্তা করে দেখেন, আমরা কোনো অঙ্কে যাব না, জাস্ট চিন্তা করে সলভ করে ফেলবো। 12টা কলম যে দাম দিয়ে কিনছিল, এখন 10টা কলম সেই দামে বিক্রি করে ফেলছে। তাহলে কি লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। হ্যাঁ, লাভ হয়েছে। লাভ হয়েছে। লাভ হয়েছে। কয়টা কলম লাভ হয়েছে আমার? 2টা। দুইটা। 2টা। 2টা কলম লাভ হয়েছে। আমরা সবসময় জানি যে লাভ বা ক্ষতির শতকরা হারের সূত্র কি? লাভ বা ক্ষতির শতকরা হারের সূত্র কি জানি নাকি এটা? বলেন তো একটু, লাভ বা ক্ষতির শতকরা হারের সূত্র কি মনে আছে? লাভ ডিভাইডেড বাই মোট অংশ ইন্টু 100%। না, মোটা অঙ্ক না, আমরা কি উপরে লাভ বা ক্ষতি বসাই, তাই না? উপরে লাভ বা ক্ষতি বসাই। ওকে। নিচে কি বসাই? ক্রয় মূল্য 20% লাভ হবে। বসাই, তাই তো? নিচে বসাই ক্রয় মূল্য, কারণ এই লাভ বা ক্ষতি কোথা থেকে আসে? ক্রয় মূল্যটা হিসাব করি তো আসে, সেজন্য নিচে বসাই লাভ ক্রয় মূল্য, আর তার সাথে গুণ দিয়ে 100, ঠিক আছে কিনা? হুম, জি। ঠিক আছে। এটা হচ্ছে কি, যখন ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য আলাদা আলাদা হবে। কিন্তু এই অঙ্কটাই কি আমাদের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য আলাদা? ক্রয় মূল্য যা, বিক্রয় মূল্য তাই না? জি স্যার। ঠিক আছে কিনা? ওকে। জি। আচ্ছা, কিন্তু এই যে এই অঙ্কটা আমি সুন্দর একটা সূত্র শিখাই দিই, ঠিক আছে? এই সূত্রটা করতে পারলে হয়ে যাবে। আর নইলে কি করতে হয়? এই 12টা কলমের ক্রয় মূল্য থেকে একটা কলমের ক্রয় মূল্য বের করতে হয়। নইলে 10টা কলমের বিক্রয় মূল্য থেকে একটা কলমের বিক্রয় মূল্য বের করতে হয়। এরপরে ওই একটা কলমের লাভ ক্ষতি বের করতে হয়। এরপরে লাভের শতকরা হার এই সূত্র দিয়ে বের করতে হয়, ঠিক আছে? অনেক প্যাচের একটা অঙ্ক। কিন্তু এই অঙ্কটা আমি ওই সব সমস্যায় না গিয়ে আমি একটা সুন্দর সূত্র শিখাই দিই। সেই সূত্রটা হচ্ছে এরকম, যে কিন্তু যখন ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য একই হবে, কি বললাম? দাঁড়ান। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য একই হবে। যখন ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য একই হবে, একই হবে, তখন শতকরা লাভ বা হার, এই সূত্রটা শেখাইছিলাম। আমার ক্লাস যারা খুলেছিলেন তারা হয়তো আমার মনে রাখছেন এখনো। মনে কি আছে কারো? দেখি একটু বলেন তো, কারো যদি মনে থাকে একটু বলেন তো। যারা ক্লাস করছেন, আমি এই সূত্রটা শিখাইছিলাম সুন্দর করে, মনে আছে? তাহলে আমরা বলছিলাম যে লাভ বা ক্ষতির পরিমাণ, লাভ বা ক্ষতির পরিমাণ, ঠিক আছে? আর নিচে লিখছিলাম বিক্রয়ের পরিমাণ, ঠিক আছে? নিচে লিখতাম, লিখতে হবে বিক্রয়ের পরিমাণটা, বিক্রয়ের পরিমাণ। তার সাথে যেহেতু শতকরা হার বের করতে বলছে, আমরা গুণ দিব কত? 100 দিয়ে গুণ দিব, হ্যাঁ? আচ্ছা, তাহলে বলেন, এখন দেখেন, 12টা কলম আমি যে দাম দিয়ে ক্রয় করছিলাম, 10টা কলম আমি সেই দামে বিক্রি করছি।
তার মানে কি লাভ হয়েছে কয়টা? কয়টা কলম লাভ হয়েছে আমার? দুইটা। দুইটা কলম লাভ হয়েছে, তাই না? আমরা উপরে বসাবো 2, উপরে বসাবো 2, নিচে বসাবো বিক্রয়ের পরিমাণ। বলেন এখানে বিক্রয়ের পরিমাণ কয়টা? 12টা বিক্রি করছে নাকি 10টা বিক্রি করছে? 10টা। 10টা। 10টা বিক্রি করছে, তো নিচে বসাবো আমরা 10, আর গুণ দিব আমরা কত দিয়ে? 100 দিয়ে। যদি কাটাকাটি করি তাহলে কি হবে আমাদের? 20%। ওকে 10, 10 10 কে 100, সরি 10 অক্ষে 10, 10 10 কে 100। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে? 20%। 20% লাভ। তাহলে এই সূত্রটা দিয়ে ভালো হবে, নাকি এই অঙ্কটা থেকে প্রথমে 12টা কলমের ক্রয় মূল্য থেকে আমরা একটা কলমের ক্রয় মূল্য বের করব, এরপর 10টা কলমের বিক্রয় মূল্য থেকে একটা কলমের বিক্রয় মূল্য বের করব, এখন একটা কলমের বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য বিবেচনা করে এটা লাভ বের করব, পরে এই সূত্র ব্যবহার করে আমরা শতকরা লাভ বা ক্ষতির হার বের করব? এত কিছুতে যাব, নাকি আমরা সিম্পলি এই সূত্রটা মুখস্থ করে নিব? কোনটা করব? সূত্র এমসিকিউ এর মুখস্থ করো। ক্ষেত্রে সূত্রটা। সিম্পলি আমরা এই সূত্রটা মুখস্থ করে ফেলবো, ঠিক আছে? আমরা এরকম কিছু অঙ্ক কিন্তু আমরা ক্লাসে শিখবো। আমরা চলে যাবো পরের অঙ্কটা, চলে যাবো এই অঙ্কটা দেখবো একটু। একটি জিনিস 540 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 10% লাভ হতো? এই অঙ্কটা যখন আমরা ক্লাস 5 6-এ করতাম বা ক্লাস 8 9-এ করতাম, তখন আমরা কি করতাম? প্রথমে দেখতাম, এইটা বিবেচনা করে দেখতাম, এটা বিবেচনা করে বলতাম যে যেহেতু 10% ক্ষতি, আমরা প্রথমে এভাবে করতাম যে 10% ক্ষতিতে, দেখেন তো মেলে কিনা আমার চিন্তা ভাবনার সাথে আপনাদের কথা মিলতেছে কিনা, আমি যে কথাগুলো বলতেছি তা মিলতেছে কিনা আপনাদের সাথে। দেখেন, ক্ষতিতে বিক্রয় মূল্য সমান সমান এই 100 বিয়োগ 10 সমান সমান 90 টাকা, এরকম ভাবে শুরু করতাম কিনা অঙ্কটা? এরকম ভাবে শুরু করতাম কিনা অঙ্কটা? জি। এরপরে জি আমরা স্যার। এই জিনিসটা, এই যে 90 টাকা হচ্ছে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, এটা ব্যবহার করে আমরা এই বিক্রয় মূল্য থেকে যে 540 টাকা বিক্রি করছে, তাই না? তার মানে এটা বিক্রয় মূল্য। তাহলে আমরা এইভাবে করতাম কিনা যে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য সমান সমান 100 টাকা, এভাবে করতাম কিনা? মনে পড়তেছে অঙ্কটা? জি। তো বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য সমান সমান আমরা কি করতাম? উপরে দিতাম 100, নিচে দিতাম 90, এত। অতএব বিক্রয় মূল্য যেহেতু 540 টাকা বলছে, 540 টাকা হলে ক্রয় মূল্য তাহলে কত? তারপর আমরা কি করতাম? এরকম দিতাম 100 গুণ 540 / 90, তাহলে কত হয় কাটাকাটি করলে? এই এই 9 9 শূন্য শূন্য কাটা, 9 1 9, 6 9 54, তাহলে কত টাকা আসতো ক্রয় মূল্য আমাদের? 600 টাকা আসতো, ঠিক আছে কিনা? ঠিক আছে। এভাবে প্রথমে ক্রয় মূল্যটা বের করতাম। এখন ক্রয় মূল্য থেকে আবার দেখতাম যে 10% লাভ, তখন আমরা আবার একটা লাইন লিখতাম যে 10% লাভে বিক্রয় মূল্য সমান সমান, 10% লাভে বিক্রয় মূল্য সমান সমান 110 টাকা, ঠিক আছে? তারপর আমরা আবার এরকম তিনটা লাইন, এরকম তিনটা লাইন আবার এখানে করতাম, করতাম কিনা? মনে আছে? জি স্যার। জি স্যার। কিন্তু আমরা এই অঙ্কগুলো এখন এই ছোটবেলার মতো করলে হবে? এখন আমরা বড় হয়েছি, আমরা ম্যাচিউরড হয়েছি, আমরা অঙ্ক কিন্তু শর্টকাটে সহজে করে ফেলতে হবে, ঠিক আছে? এখন দেখেন, একটা জিনিস 10% ক্ষতিতে বিক্রি করা মানে কি? 10% ক্ষতিতে বিক্রি করা মানে কি? ক্রয় মূল্য থেকে কত পার্সেন্ট কমে বিক্রি করা? 10% কমে। 10% কমে বিক্রি করা। তাহলে কোনো অঙ্ক যদি ক্রয় মূল্য যদি 100% হয়, তাহলে 10% ক্ষতিতে যেটা বিক্রয় মূল্য হবে, সেটা ক্রয় মূল্যের কয় পার্সেন্ট হবে? 90%। ওকে, এটা মনে হয় শিখছি, আপনি মনে হয় ক্লাস করছেন আমার, তাই না? আগে পরে। এর আগে ক্লাস করা হয় নাই আমার, এমনি আর আচ্ছা কি আচ্ছা, হিসাব করে বললাম। এই ব্যাপারটা বুঝছি, আমি ক্লাসে এইভাবে শিখাই। তাহলে 10% ক্ষতিতে যেটা বিক্রয় মূল্য সেটা হচ্ছে ক্রয় মূল্য 90%, আর তাহলে 10% লাভে যেটা বিক্রয় মূল্য সেটা ক্রয় মূল্যের কয় পার্সেন্ট? 110%। ক্রয় মূল্যের 110%, ঠিক আছে। ওকে, আপনার বেসিকটা ক্লিয়ার আছে, আপনি অঙ্ক অনেক সহজেই লাভ ক্ষতির অঙ্ক করে ফেলবেন। তাহলে দেখেন, আমাদের দিয়ে দিছে ক্রয় মূল্যের 90%-এর মূল্য দিয়ে দিছে, সেটা কয় টাকা? দেখেন 100 ক্রয় টাকা। মূল্য 90%, সেটা কয় টাকা? 540। 540 540। টাকা। আমাদের কি বলছে? কত টাকায় বিক্রি করতে পারলে 10% লাভ হতো? দ্যাট মিনস কি, ক্রয় মূল্যের কত পার্সেন্ট চাইছে আমাদের কাছে? 110, 110% বিক্রি করতে হবে। 10% লাভ 110। হতো মানে কি, ক্রয় মূল্য 110% চাইছে, তো ক্রয় মূল্যের 90% আমাদের কাছে আছে, ক্রয় মূল্যের 110% বের করবো। তাহলে আমরা যদি এই অঙ্কটা এরকম 3 লাইনে করি, দেখেন তো আপনার কাছে সহজ লাগে কিনা কঠিন লাগে? যে ক্রয় মূল্যের
ক্রয় মূল্যের কত পার্সেন্ট? ক্রয় মূল্যের 90% দেওয়া আছে, সমান সমান 540 টাকা। ওকে, অতএব ক্রয় মূল্যের 1% সমান সমান 540/90 এত টাকা। অতএব ক্রয় মূল্যের কয় পার্সেন্ট বের করতে হবে আমাদের এই অঙ্কে? 110%। 10%। চল্লিশ গুণ 110/90। তাহলে আমাদের এই ক্যালকুলেশন আমরা এখানে একটু করি, এই ক্যালকুলেশন আমরা এখানে করি একটু, হ্যাঁ। 540 540 ইন্টু 110 ঠিক আছে, 90। তাহলে 110 ঠিক আছে। তাহলে কাটাকাটি যদি করি আমরা, 9 × 9 6 9 54, 6 11 6 110 কত হবে? 660 হবে না? 60। আমরা এই 3 লাইনে অঙ্কটা সলভ করতে পারি কিনা আমাদের জন্য? জি। এই এখানে 3 লাইন, এখানে 3 লাইন, এখানে আবার একটা লাইন, এখানে আবার একটা লাইন, এত লাইন না দেখে আমরা 3 লাইনে সলভ করে ফেলতে পারবো না অঙ্কটা? পারবো কিনা? জি, 3 লাইনে সহজ হবে। 3 লাইনে সহজ হবে। আমরা কিন্তু এইভাবে করা শিখবো অঙ্কটা, আমরা সে ছোটবেলার মতো এইভাবে করবো না। যেহেতু আমরা ম্যাচিউরড হইতে আমরা বড় হয়েছি, আমরা কিন্তু শর্টকাট হইতে সুন্দর করে শিখবো, ঠিক আছে। আমরা এই অঙ্কটা দেখবো একটু। দেখেন, একটি জিনিস 10% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে। 10% ক্ষতিতে বিক্রয় করা মূল্য, বিক্রয় মূল্য মানে কি? 10% ক্ষতিতে বিক্রয় করা যেটা বিক্রয় মূল্য, সেটা কই মানে কি? আমরা লিখতে পারি যে 10% 90%। 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, এই জিনিসটা ক্রয় মূল্যের কয় পার্সেন্ট হবে? 90%। ক্রয় মূল্য হবে হচ্ছে 90% হবে। ওকে, ফাইন। আচ্ছা, আর একটা কি বলছে? বিক্রয় মূল্য যদি 40 টাকা বেশি হতো তাহলে তার কয় পার্সেন্ট লাভ হতো? 10%। তাহলে 10% লাভে যেটা বিক্রয় মূল্য, সেটা 10% লাভে যেটা বিক্রয় মূল্য, সেটা ক্রয় মূল্যের কয় পার্সেন্ট? 110%। 110%, ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে একটা হচ্ছে ক্রয় মূল্যের 110%, একটা হচ্ছে ক্রয় মূল্যের 90%, এদের পার্থক্য কত? 20%। পার্থক্য সমান সমান 20%, ঠিক আছে। ওকে, ফাইন। আমাদের কি বলছে? ক্রয় মূল্য কত? কি বলছে? ক্রয় মূল্য কত? কত? দেখেন, 10% ক্ষতিতে যখন আমরা বিক্রয় মূল্য বের করতেছি, এটা বলতেছি ক্রয় মূল্যের 90% বলতেছি। তার মানে কি? আবার 10% লাভে যখন আমরা বিক্রয় মূল্য বলতেছি, তখন বলতেছি এটা ক্রয় মূল্য 110%। তাহলে ক্রয় মূল্যকে আমরা কত পার্সেন্ট ধরে নিচ্ছি? 100%। 100% ধরে নিচ্ছি। বুঝতে পারছি কিনা? ক্রয় মূল্যকে আমরা 100% ধরে আচ্ছা, নিচ্ছি। 200 টাকা। এখন এই যে এখানে পার্থক্য হচ্ছে 20%, বুঝছি? এই 20% কোথা থেকে আসছে এটা বুঝছি সবাই? জি স্যার। জি। এই 20% কোথা থেকে আসছে এটা সবাই বুঝছি? বিক্রয় না মূল্য। বুঝলাম, না বুঝলে কোশ্চেন আমি এই আবার বলবো। 20% মানে 40 টাকা। হ্যাঁ, তাহলে দেখেন, এই যে 20% পার্থক্য হয়েছে, মানে কি 90% থেকে 110% চলে গেছিল, অথবা 110% থেকে 90% চলে গেছিল, পার্থক্য হচ্ছে 20%। এই যে 20% পার্থক্য, এটা কি হাওয়ায় হয়েছে, বা কোনো ঝড়ের কারণে হয়েছে? কিসের কারণে হয়েছে এই জিনিসটা? কম বেশির কারণে, এই ক্ষতির যে কারণে। 40 টাকা বেশি কারণে হয়েছে না? জি। এই বিক্রয় যে মূল্য 40। 20%-এর ডিফারেন্স হয়েছে, এটা কি এই 40 টাকা ডিফারেন্সের কারণে হয়েছে না? জি। জি। তার মানে আমরা কি বলতে পারি? 20% সমান সমান কয় টাকা? 40 টাকা। 40 টাকা। 40 টাকা বলা যাবে। অতএব আমাদের 1% সমান সমান কত হবে? 40/20। অতএব আমাদের কত পার্সেন্টের ভ্যালু বের করতে হবে? যেহেতু ক্রয় মূল্য চাইছে, ক্রয় মূল্য কয় পার্সেন্ট ধরি আমরা সবসময় অঙ্কে? 100%। 100% সমান সমান। তাহলে আমাদের ক্যালকুলেশনটা এরকম হবে, 40/20 গুণ হবে আমাদের 100। তাহলে 20 20 দুগুণে 40, দুই দুই 100-তে কত হয় কাটাকাটি করলে? 200 টাকা। তাহলে আমাদের অ্যান্সার হবে 200 টাকা। আমরা পারবো কিনা এরকম করতে? পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। একেবারে সহজ না অঙ্কগুলা? এই অঙ্কগুলো কিন্তু কঠিন লাগবে যখন আপনি না বুঝবেন, কিন্তু আপনাকে বোঝানোর দায়িত্বটা হচ্ছে আমাদের। আমরা আপনাকে বেসিকটা ক্লিয়ার করে বোঝাই দিব, আপনি যে শর্টকাটে করতে পারেন, ঠিক আছে। এই অঙ্কটা দেখি। এই যে খুব একটা কঠিন একটা অঙ্ক, এই অঙ্কের ঝামেলার কারণে অনেকেই এই অঙ্কটা স্কিপ করে যান, এই কাজের অঙ্কের কারণে, ঠিক আছে। অনেক ঝামেলার একটা অঙ্ক এটা। এখন দেখেন, এই অঙ্কটা সুন্দর একটা ট্রিক্স আছে। এই অঙ্কটা সুন্দর একটা জিনিস আমি ক্লাসে বলে দিই, যে এই অঙ্কটার একটা মাত্র
ওয়ে হচ্ছে কি, দেখেন একটা মাত্র জিনিস অবশ্যই থাকবে এই অঙ্কটা, সেটা হচ্ছে যে এখানে বা থাকবে, এখানে কি থাকবে, বা আর এখানে থাকবে ও, এখানে থাকবে কি, এখানে থাকবে কি ও। এই অঙ্কগুলোতে সবসময় এই জিনিসটা থাকে, ঠিক আছে। এখন দেখেন, 6 জন পুরুষ বা 8 জন মহিলা, 6 জন পুরুষ বা 8 জন মহিলা, এর মানে কি, ওরা কি একসাথে কাজ করবে নাকি আলাদা আলাদা কাজ করবে? আলাদা আলাদা। আবার একটু চিন্তা করেন, ওরা একসাথে কাজ করবে, আলাদা আলাদা কাজ করবে, বা মানে কি, হয় আমি 6 জন পুরুষ তার নিব, মানে আলাদা আলাদা। মহিলা নিব, এটা তো। জি। আচ্ছা, আপনি যদি 6 জন পুরুষ নেন, কাজটা কয় দিনে শেষ করতে পারবেন? 12 দিনে। 8 দিনে। আমি 6 জন পুরুষ নিলাম না, আমি 8 জন মহিলা নিলাম, তাহলে তাও 8 জন বারো পুরুষ দিনে 12 দিনে। তাহলে শেষ করতে পারবো? 12 দিনে। তাহলে আমরা কি বলতে পারি, 6 জন পুরুষের কাজ করার যে ক্ষমতা, 8 জন মহিলার কাজ করা সেই একই ক্ষমতা, বলতে পারি কিনা? জি। জি স্যার। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার। এখন বলছে 3 জন পুরুষ এবং 4 জন মহিলা ওই কাজটি কতদিনে শেষ করতে পারবে? 3 জন পুরুষ এবং 4 জন মহিলা ওই কাজটি কতদিনে শেষ করতে পারবে, এটা চাইছে আমাদের 12 অ্যান্সারে। দিনে। এখানে আবার বলছে ও, এখানে আবার কি 12 দিনে। বলছে ও, তার মানে কি, আমাদের এই 3 জন পুরুষ এবং 4 জন মহিলাকে এবার একসাথে কাজ করাতে হবে। এখন কিন্তু আমি আর 6 জন পুরুষ নিতে পারবো না, অথবা 8 জন মহিলা নিতে পারবো না। এখন আমাদের 3 জন পুরুষ এবং 4 জন মহিলাকে একসঙ্গে কাজ করাতে হবে, ঠিক কিনা? ঠিক কিনা? জি স্যার। আচ্ছা, কিন্তু এই অঙ্কে যখন এরকম আলাদা আলাদা থাকবে, আপনি কখনোই অঙ্কের আনসার বের করতে অনেক ঝামেলা করা লাগবে। তো আমরা কি করব, এই 3 জন পুরুষ এবং 4 জন মহিলাকে হয় সবাইকে পুরুষ বানাবো, না হয় সবাইকে মহিলা বানাবো। এই বানানোর জন্য আমাদের একটা হিন্টস দিয়ে দিছে, সেটা কোথায়, এই যে বা দিয়ে, এখানে বলছে 6 জন পুরুষ সমান সমান 8 জন মহিলা, অথবা আমরা কি বলতে পারি, 8 জন মহিলা সমান সমান 6 জন পুরুষ, বলতে পারি কিনা? জি বলতে স্যার। পারি। অঙ্কের বেসিকটা বুঝছি, এই অঙ্কে কি থাকবে, কোন ধরনের প্রবলেম থাকবে, এই অঙ্কে কিভাবে সলভ করতে হবে, অঙ্কের বেসিকটা বুঝছি আমরা। ওকে, আমরা অঙ্কের বেসিকটা বুঝছি একেবারে। এখন দেখেন জি আমরা স্যার। কি করব, এই 3 জন পুরুষকে মহিলার সাথে মহিলা বানিয়ে অ্যাড করে দিব, অথবা এই 4 জন মহিলাকে পুরুষ বানিয়ে পুরুষের সাথে অ্যাড করে দিব, ঠিক আছে, এটা আমরা করবো এখান থেকে। ওই অঙ্কে দেওয়া ছিল আমাদের 6 জন পুরুষ সমান সমান কয়জন মহিলা, 8 জন মহিলা। 8 জন। 8 জন মহিলা বলছিল, ঠিক আছে। ওকে, আমাদের এই অঙ্কে কি বলছে, কয়জন পুরুষ আছে অঙ্কে, কয়জন পুরুষ 3 জন। কাজ করবে? 3 জন তিনজন হবে। পুরুষ আছে, 4 জন মহিলা। হ্যাঁ, 3 জন পুরুষ হলে কত হবে, 3 জন পুরুষ সমান 4 জন মহিলা হবে না? জি। ওকে, আমরা তাহলে এই 3 জন পুরুষ না লিখে যদি আমরা বলি যে 4 জন মহিলা, কোনো ভুল আছে আমাদের? না স্যার। 4 জন মহিলা, তো আমরা কি বলছিলাম, আমরা পুরুষ আর মহিলাকে আলাদা আলাদা কাজে নিব না, আলাদা আলাদা একটা আলাদা আলাদা গ্রুপে কাজে নিব না, আমরা সবাইকে এক ধরনের, আমরা পুরুষ এবং মহিলা আলাদা আলাদা জনগোষ্ঠী কাজে নিব না, হয় সব পুরুষ নিব, না হয় সব মহিলা নিব। আমরা কি করলাম, এই 3 জন পুরুষকে মহিলা বানিয়ে নিলাম, তাহলে কয়জন মহিলা পাইলাম আমরা, 4 জন মহিলা পাইলাম। এখন তাহলে আমরা যদি বলি 3 জন পুরুষ এবং 4 জন মহিলা না বলে, আমরা যদি সমান সমান বলি যে 3 জন পুরুষ যোগ 4 জন মহিলা, এটা না বলে আমরা যদি বলি যে 4 জন মহিলা যোগ 4 জন মহিলা, এটা বলা যায়? জি। স্যার। বলা যাবে? বলা যাবে? জি। করা যাবে। আচ্ছা, তাহলে টোটাল কয়জন মহিলা, মহিলার কথা বলছে এখানে? 3 জন পুরুষ আর সমান 3 জন আট পুরুষ। জন 8 জন মহিলার তিন। কথা বলছে। তাহলে বলছে যদি 8 জন মহিলা কাজটা করে, কাজটা তাহলে কতদিনে শেষ হবে, এটা তো। জি। আর এখানে বলাই আছে 8 জন মহিলা কয়দিনে কাজটা শেষ করে, 12 দিনে। 12 দিনে, তাহলে অ্যান্সার কত হবে, 12। 12 দিন। 12 দিন। ক্যালকুলেটর হয়ে গেল। এখানে হয়তো বা অন্য কোনো সেকশন থাকতে পারতো, হ্যাঁ, দেখা যাচ্ছে এখানে 6 জন থাকলে অন্যরকম অ্যান্সার হতে পারতো, বা থাকলে অন্যরকম অ্যান্সার আরেকটু অঙ্ক করা লাগতো, কিন্তু যেহেতু আমার 8 জন 8 জনে মিলে গেছে, যেহেতু আমাদের অ্যান্সার হয়ে গেছে 12ই, ঠিক আছে, আমরা ইজিলি করে ফেলতে পারছি। পারবো না ইনশাল্লাহ ভাবে আসলে? ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের আর 3টা অঙ্ক আমরা করব, 3টা অঙ্ক করে আমাদের আজকে ক্লাসটা আমরা শেষ করে দিব, আর 3টা অঙ্ক দেখাবো একটু। দেখেন এখানে কি বলছে, এ এবং বি এর বয়সের অনুপাত কত, 4:5, তাই না? আমরা প্রথমে একটা অঙ্ক বলেছিলাম, ওই যে লসাগু গসাগুর একটা অঙ্ক করেছিলাম,
যে এ এবং বি এর বয়সের অনুপাত 4:5, এটাকে আমরা কিভাবে ধরবো? যে এ এর বয়স 4 এবং বি এর বয়স 5, এভাবে ধরবো। একটু রেসপন্স করেন। আমরা কি এভাবে ধরতে পারবো যে এ এর বয়স 4 বছর, বি এর বয়স 5 বছর, এটা ধরতে পারবো? এটা ধরতে পারবো না, কিনা? চলক সাথে ধরা লাগে। জি স্যার, ধরা যায়। না না না, ধরা যাবে না। একটা কি ধরতে হবে, আমরা কখনই আমরা বলছি অনুপাতের কোনো রাশিকে আমরা কখনোই নির্দিষ্ট কোনো ভ্যালু ধরতে পারবো না। আমরা কি যোগ কি কি যোগ চলক করে ধরতে হবে, চলক যোগ করা লাগে। যদি আমরা নির্দিষ্ট ভ্যালু ধরতে চাই তাহলে কি যোগ করে নিতে হবে? একটা একটা চলক। চলক যোগ করে নিতে হবে, তাই না? চলক। তাহলে আমরা কি বলতে পারবো? ধরি ধরি এ এর বর্তমান বয়স কি ধরবো? কত বছর? 4 4x বছর। বছর, ঠিক আছে। এবং বি এর বর্তমান কত তাহলে ধরবো? আচ্ছা, 5x বছর। বয়স লেখাটা মিসিং গেছে, আমি লিখে দিই একটু। বয়স সমান সমান 5x বছর, ঠিক আছে কিনা? হুম। এখন বলছে যে 5 বছর পরে, 5 বছর পরে তাদের অনুপাত কত হবে? 5 বছর পরে এই বয়সের, এখন যেটা 4:5 আছে, এটা 5 বছর পরে কত হবে? 5:6। 5:6। তাহলে তার বর্তমান বয়স হচ্ছে 4x। যার বর্তমান বয়স 4x, তার 5 বছর পরে বয়স কত হয়ে যাবে? 5x। যার বর্তমান বয়স 4x, তার বর্তমান 5 বছর পর তার বয়স কত হয়ে যাবে? 5x। 5x। 4x প্লাস কত? 5, ঠিক আছে কিনা? জি, আর যার বর্তমান বয়স 5x, তার বয়স 5 বছর কত হয়ে যাবে? 5x+5, ঠিক আছে কিনা? ঠিক আছে। এবং এই যে 5 বছর পরের বয়সটা এবং এই যে 5 বছর পরের বয়সটা, এই বয়সটার অনুপাত কত হবে? জি না স্যার, 5x প্লাস 6x হবে না? না না না, 5x। আমি ওটা বলিনি। অনুপাত আমরা পরে যাচ্ছি, 5:6 অনুপাতে পরে যাচ্ছি। আমরা প্রথমে ধরে নিচ্ছি 4x এবং 5x, এটা বুঝছি। এটা এই 4x এবং 5x ধরে নিচ্ছি, এটা বুঝছি। জি, যার একটু কনফিউশন লাগলো সে কি শুনতেছেন আমার কথাটা? জি স্যার। আচ্ছা, তাহলে বলেন, আমরা এই যে যে এই অনুপাতটা অনুযায়ী, বর্তমান বয়সের যে অনুপাতটা ছিল, এই অনুপাতটা অনুযায়ী আমরা 4x এবং 5x ধরে নিছি। এটা বুঝছেন? জি। এটা ঠিক। বুঝছি আমরা। আচ্ছা, এখন তারপর বলছিলাম যে যার বর্তমান বয়স 4x, যার বর্তমান বয়স 4x, 5 বছর পরে তার বয়স কত হবে? 5 বছর বেড়ে যাবে, তাহলে 4x+5, ঠিক আছে কিনা? ঠিক আছে। আর যার বর্তমান বয়স 5x, তার 5 বছর পরে বয়স হবে 5x+5, ঠিক আছে কিনা? জি, এখন বলছে, প্রশ্নে বলছে যে এই যে যে দুটো দুইটা বয়স হবে, 5 বছর পরে এর বয়স হবে এটা আর এর বয়স হবে এটা, এই দুটো অনুপাত কত হবে? 5:6। এই যে সেই 5:6, এটা কোথায় বলা আছে? পরের অংশে 5 প্রশ্নে বছর। প্রশ্ন মতে, প্রশ্ন মতে, না পরের অংশে না, এটা প্রশ্নে বলা আছে। পরের অংশ মানেই প্রশ্নে। প্রশ্ন মতে 4x+5 আর 5x+5 এই দুটো অনুপাত করলে 5:6 হবে, ঠিক আছে কিনা? জি। আচ্ছা, এবার অনুপাত হচ্ছে কোন কোন চিহ্নের সংক্ষিপ্ত রূপ? অনুপাত ভাগ। ভাগ চিহ্নের সংক্ষিপ্ত রূপ। তাহলে আমরা 4x+5 ডিভাইডেড বাই 5x+5 ইজ ইকুয়াল টু, যদি 5/6 লিখি কোনো ভুল লেখা হবে? না। পদগুণ করি তাহলে কি 5×5 = 25x প্লাস 25 সমান সমান 4×24x প্লাস 30, ঠিক আছে। আমরা এবার x কে এক জায়গায় করব আর কে এক জায়গায় করবো, 25x - 24x, আর পূর্ণ সংখ্যাগুলোকে এক জায়গায় করব। তাহলে 30 - 25, তাহলে x এর মান কত আসতেছে? 5 x এর বছর। মান 5 আসতেছে, ঠিক আছে। তাহলে কি বলছে? বি এর বর্তমান বয়স কত? কার বর্তমান বয়স কত? বি, মানে 4×5 = 20। 5×5 = 25। বি এর বর্তমান বয়স হচ্ছে তাহলে 5 25 5 বছর। 30 বছর হবে। পারবো না ইনশাল্লাহ এটা করতে এভাবে? পারবো। আচ্ছা, ইনশাআল্লাহ। এটা
লাস্টে দুইটা অঙ্ক করবো, সেটা ধারার অঙ্ক দেখাবো, ঠিক আছে? লাস্টে দুইটা অঙ্ক করবো, সেটা ধারার অঙ্ক দেখাবো, ঠিক আছে? আচ্ছা, সমান্তর ধারা দুইটা সূত্র ছিল, আমরা দুইটা সূত্র মুখস্থ করছিলাম, মনে আছে? একটা ছিল n তম পদের সূত্র কি? n নম্বর সূত্র মনে আছে কারো? a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। ওকে। আচ্ছা, এই অঙ্কটা যখন আমরা করছিলাম, যে কোনো ধারার প্রথম পদ 5, প্রথম পদকে আমরা ধারা কি ধরি? এ সমান সমান এ কত ধরি? প্রথম ফাইভ। পদকে ধরি কি, এ ধরি না প্রথম পদকে? এ মনে আছে কিনা যে প্রথম পদকে আমরা এ ধরি? প্রথম পদ এ সমান সমান আমি একটু লিখে দিই, তাহলে আর মনে থাকবে না, বুঝতে পারবেন না। প্রথম পদ এ সমান সমান 5, এবং কি বলছে? ষষ্ঠ পদ, ষষ্ঠ পদ কত বলছে? 25। ষষ্ঠ পদ বলছে 25, তাই না? ওকে। আচ্ছা, প্রথম পদ যদি 5 হয়, ষষ্ঠ পদ যদি 25 হয়, এদের মধ্যে সাধারণ অন্তর কত? সাধারণ অন্তর মানে কি? ডি। ডি। আমার মানে কি, ডি, ডির মানটা বের করতে হবে, তাই তো? ডির মানটা বের করতে হবে এই অঙ্কে আমাদের, ডি ডি এর এর মান। মানটা বের করতে হবে, ডি এর মান। ওকে। আচ্ছা, যদি n তম পদ যদি আপনার a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি হয়, তাহলে ষষ্ঠ পদ কি হবে? ষষ্ঠ পদ ওই যে 25 n সমান 5 মাইনাস ওয়ান প্লাস। 6 মাইনাস ওয়ান, তাই তো? জি। 6 মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকুয়াল টু 25, ঠিক আছে কিনা? এটা লিখতে পারি আমরা? হুম। জি। আচ্ছা, তাহলে যদি আমরা এর মানটা তো দেওয়াই আছে আমাদের কাছে, এর মান হচ্ছে 5, প্লাস এখানে আছে 5, ডি এর মানটা দেওয়া নাই, 5 ডি বসাই দিই সমান সমান 25। আমরা এই 5টাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে 5d ইজ ইকুয়াল টু কত হবে? 20 হবে। অতএব ডি ইজ ইকুয়াল টু কত? 4 হবে, ঠিক আছে কিনা? ডির ভ্যালু কত বের হলো আমাদের? 4। এটা পারা 4। যাবে না? এটা পারা যাবে কিনা? জি। আচ্ছা দেখেন, কিন্তু আমাদের এই অঙ্কটা করাই লাগবে না। আমরা যদি অঙ্কটা বুঝতে পারি, সামান্য যারা বেসিক কনসেপ্ট এটা যদি বুঝতে পারি, তাহলে আমাদের এই অঙ্কটা করাই লাগবে না। দেখেন, আমাদের কি ছিল? প্রথম পদ ছিল 5, প্রথম পদ ছিল আমাদের কত? 5। 5। দ্বিতীয় পদ ছিল কত? দেওয়া নাই। তৃতীয় পদ ছিল কত? দেওয়া নাই। চতুর্থ পদ ছিল কত? দেওয়া নাই। পঞ্চম পদ ছিল কত? দেওয়া নাই। ষষ্ঠ পদে কত ছিল? 25 ছিল, ঠিক আছে কিনা? যে এইগুলো এরকম কিনা, যে প্রথম পদ দেওয়া জি। দেওয়া আছে, দ্বিতীয় পদ দেওয়া নাই, তৃতীয় পদ দেওয়া নাই, চতুর্থ পদ দেওয়া নাই, পঞ্চম পদ দেওয়া নাই, ষষ্ঠ পদ দেওয়া আছে, ঠিক আছে? বুঝছি। জি। এখন আমাদের কি বলছে? সাধারণ অন্তর কত? সাধারণ অন্তর কত? যদি সাধারণ অন্তর অন্তর 3 ধরি, দেখেন চারটা অপশন আছে আমাদের, 3, 4, 5, 6। যদি সাধারণ অন্তর 3 ধরি, তার মানে কি পরের পদটা কত হবে? বলেন। 8 হবে। যদি সাধারণত 3 ধরি, পরের পদ কি? 5-এর পরে কত আসবে? 8, 8-এর পরে কত আসবে? 8। 11, 11-এর পরে কত আসবে? 11। 14, 14-এর পরে কত 14। আসবে? 17, 17। 17-এর পরে কত আসবে? 20 আসবে, কিন্তু আবার আসছে কত ষষ্ঠ 20। পদ? 25। তাহলে কি সাধারণত 3 25। হতে পারবে? পারবে? না। এটা কিন্তু হতে পারবে না। যদি সাধারণত 4 হয়, দেখেন তো 5-এর পরে তাহলে কত আসবে? 9। সাধারণত 4, 5-এর পরে আসবে 9, কারণ 4 করে বাড়বে। 9-এর পরে কত আসবে? 13। তারপরে কত আসবে? 17। সরি সরি, 17। তারপরে আসবে 17, 17 পরে কত আসবে? 21। 21। এখন এরপরে কত আসবে? 25 আসবে। মিলছে 25। কিনা? মিলছে। ষষ্ঠ পদ 25 হয়েছে এটাই, জি। 4 করে ধরে। তাহলে কিন্তু এটা অ্যান্সার। আমরা কিন্তু এই অঙ্কটা এভাবে না করে, জাস্ট আমরা এইভাবে সাজিয়ে দিয়ে করে ফেলতে পারি আমরা, ঠিক আছে? বুঝছি। জি। যারা বেসিকটা ক্লিয়ার করে করতে পারবো, তারা কিন্তু এভাবে সহজে শর্টকাটে করে ফেলতে পারবো। হ্যাঁ, আমরা লাস্ট আর একটা অঙ্ক দেখবো, এটার আমি কোনো ডিটেইলস দেখাবো না, আমি জাস্ট একটা শর্টকাট দেখাই দিই। এখানে কি বলছে? ধারাটির ষষ্ঠ পদ কত? ধারাটির কত পদ কত? ষষ্ঠ পদ। ষষ্ঠ পদ কত? এই ধারাটা কি ধারা? সমান্তর ধারা না গুণোত্তর ধারা? গুণোত্তর। গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা, কারণ কি 3-এর পরে আছে কত? 9। তার মানে 9। কি 6 ডিফারেন্স, 9-এর পরে 27, মানে প্রায় 18 ডিফারেন্স। মানে হচ্ছে কি এটা সমান্তর ধারা না, তাহলে কি ধারা? গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারার সাধারণ অনুপাত কত? আর এখানে ধারা সাধারণ সাধারণ অনুপাত অনুপাত বলি আমরা, তাই না? 3 তিরিকে 9। 3 দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, এটাও মনে রাখতে পারেন।
সূত্রটা মনে রাখবো আমরা কিভাবে? সাধারণ অনুপাত আর সমান সমান আমরা দিব হচ্ছে যে কোনো পদ, যে কোনো পদ দ্বিতীয় পদ বা আগের পদ, তার এটা মনে রাখা দরকার না, যে কোনো পদ ভাগ তার আগের পদ, ভাগ তার আগের পদ। আগের পদ। তারপরে আপনি দ্বিতীয় পদ নেন, ভাগ দিবেন কি প্রথম পদ দিয়ে। যদি তৃতীয় পদ নেন, ভাগ দিবেন কোনটা দিয়ে? দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ দিয়ে। তাহলে আমরা এই সূত্রটা মুখস্থ করা বেশি ইজি আমাদের জন্য, বেশি এফেক্টিভ হবে, যে যে কোনো পদ ভাগ তার আগের পদ। তাহলে আমাদের সাধারণ অনুপাত আর এখানে মান কত আসবে? 3। 3। তাহলে আর সমান সমান আসবে কত? আমরা যেটাই করি না কোনো, আমি 81 আর 27 দিয়ে দেখাই, যে যে কোনো পদ যেহেতু বলছে, তাহলে কি 81 ভাগ তার আগের পদ কত? 27। ভাগ করলে কত হয়? 3 হয়। তাহলে সাধারণ 3। কত হচ্ছে 3। মানে কি এই 3 গুণ হতে হতে পরের পদটা হবে, এই 3 গুণ হতে হতে পরের পদটা হবে, ঠিক আছে কিনা? জি আচ্ছা, স্যার। জি। তারপর আমরা মিলায় দেখি। তাহলে 3, তা 3 তিরিকে কত? 9, তার পরের পরটা যে 9 হয়েছিল, ঠিক আছে। তো তারপরটা আবার আবার কত গুণ হবে? তাহলে 9 গুণ 3 সমান আবার সমান 3 কত? গুণ 27, তাই তো? 27। 27 গুণ 3 তাহলে কত হবে? 81। 81। 81 হয়েছিল। তাহলে চতুর্থ পদ ছিল 81। আমার চাইছে কততম পদ? ষষ্ঠ পদ। ষষ্ঠ। তাহলে যদি আমরা পঞ্চম পদ বের করতে চাই, কত গুণ দিতে হবে? তার সাথে কত গুণ দিব? 3 গুণ। 1 কত গুণ? 243। 3 গুণ দিব। তাহলে 3 অক্ষে 3, 3 আর 24, 243। 243 হচ্ছে আপনার পরের পদটা। তাহলে যদি আমরা তারপরের পদটা বের করতে চাই, এই 243 কত গুণ দিব? 3 গুণ দিব, ঠিক আছে 3 কিনা? গুণ। 3 তিরিকে কত? 9, 3 4 12, 12 2 থেকে আমার 1, 3 6 আর 1 7, কত হতে হবে? 729। আমাদের কততম পদ চাইছিল? ষষ্ঠ পদ। তাহলে আমার ষষ্ঠ পদ হয়েছে, দেখেন তো, 1 2 3 4 5 6। জি স্যার। তাহলে কত অ্যান্সার হবে? 729। এরকম ভাবে যদি নবম দশম পদ বের করতে হতো, পারতাম না? পারতাম কি না? জি পারতাম। কিন্তু এগুলো যদি আমরা সূত্র দিয়ে করি, তাহলে দেখেন একটা সূত্র আছে, গুণোত্তর ধারার এন তম পদের সূত্র আছে হচ্ছে এ ইন্টু আর উপরে n-1। এরকম অনেক কিছু, এই আর এর মান, এই এর মান বের করতে হবে, আর এর মান বের করতে হবে, তারপরে একটু সূত্রকর অঙ্ক করতে হবে, একটু গুণ ভাগ করতে হবে, তারপর আমার 729 আসবে। কিন্তু আমরা যদি একটু অঙ্কের বেসিকটা বুঝতে পারি, তাহলে কিন্তু যদি ধরতে পারলে হচ্ছে যে আমরা 3 3 গুণ করে পরের পদটা পাবো, তাহলে কিন্তু আমরা ইজিলি করে ফেলতে পারলাম। পারলাম কিনা? পারলাম কিনা? জি। স্যার। ইনশাল্লাহ আমরা এইভাবে বেসিকটা ক্লিয়ার করে অঙ্ক করা শেখাবো ইনশাল্লাহ। আর এই বেসিকটা ক্লিয়ার করে আমাদের অঙ্ক করা শিখতে হবে, তাহলে এটা অনেক দিন মনে থাকবে। আর যদি সূত্র মুখস্থ করে শর্টকাটে করতে থাকেন, তাহলে কিন্তু খুব বেশি দিন ধরে রাখতে পারবেন না, এবং পরীক্ষার হলে কিন্তু গোলা যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো মোটামুটি বুঝতে পারছেন যে আমরা অঙ্ক নিয়ে কিভাবে আগাবো, কিভাবে আমরা করতে চাচ্ছি অঙ্ক নিয়ে। জি স্যার। আচ্ছা, ইনশাআল্লাহ আপনাদের সাথে ক্লাসে দেখা হবে। ক্লাসে আমি আরো সুন্দর করে অনেক, মানে ডিটেইলস ইন ডিটেইলস আরো বেশি কিছু শেখাই দিব, অনেক ট্রিক শেখাই দিব, অনেক ফর্মুলা শেখাই দিব। সুন্দর করে এক্সাম হলে কিভাবে সুন্দর অল্প সময়ের মধ্যে সঠিকভাবে অঙ্কটা করে দিয়ে আসতে পারেন, এরকম কিছু ট্রিক্স আমি শেখাই দিব। ইনশাআল্লাহ সবার সাথে ক্লাসে দেখা হবে। ঠিক আছে, সবাইকে শুভকামনা জানিয়ে আমি আজকে ক্লাসে শেষ করব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবেন। হুম।